আসসালামু আলাইকুম। আমরা সবাই ভালো আছি আশা করতেছি। তো সেই দিনই শেষ হলো মডিউল 2। তো আজকে আমাদের মডিউল 3 শুরু হয়ে গেল, ম্যাথের পার্টটা হচ্ছে শুরু হয়ে গেল। তো শুক্রবার সকাল সকাল ক্লাস, এবং শুক্রবার সকালে ক্লাস দেওয়ার আমাদের একটা উদ্দেশ্য থাকে যে তোমাদের সকাল সকালে অ্যাক্টিভ করে ফেলা। ক্লাসের জন্য হলেও তোমরা সকাল সকাল হচ্ছে উঠে গেলা, তাইলে হচ্ছে বাকি পুরা দিনটা পাবা। সকালে পড়ালেখা শেষ করে বাকি পুরা দিনটা পাবা বিভিন্ন কাজ করার জন্য, প্রোডাক্টিভ দিন যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমি একটু চেক দিই যে সাউন্ড সব জায়গায় ঠিক আছে কিনা। আমাদের ওয়েব অ্যাপে সাউন্ড ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ইউটিউবেও সাউন্ড ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর আমি যদি একটু ফেসবুকটা চেক দিই, সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, ফেসবুকেও সাউন্ড ঠিক আছে। তাহলে আমাদের সব প্ল্যাটফর্মে সাউন্ড ঠিক আছে। আমাদের আজকের ক্লাসটা কিন্তু ফ্রি, ঠিক আছে? আজকের ক্লাসটা কিন্তু ফ্রি। আর তোমরা প্রত্যেক সাবজেক্টেরই প্রথম 2টা ক্লাস ফ্রি পাচ্ছ। সো ম্যাথের প্রথম 2টা ক্লাস আজকে হচ্ছে আমরা পড়তেছি ইনশাল্লাহ। কোনটা বলো তো? বাস্তব সংখ্যা পড়তেছি, ঠিক আছে? এবং এটা আমার একটা উদ্দেশ্য ছিল। নর্মালি আমরা এই মডিউলে, ঠিক আছে, এই মডিউলে কি পড়বো ঠিক করছিলাম, মনে করে দেখো। বাস্তব সংখ্যা, যোগাশ্রয় প্রোগ্রামিং, তারপরে দ্বিপদী বিস্তৃতি, আর হচ্ছে কনিক, এই 4টা হচ্ছে পড়বো আমরা ভাবছি। পড়বো ইনশাল্লাহ আমরা এই 4টা চ্যাপ্টারই। তো সচরাচর আমরা চিন্তা করতাম, যে কেউ হলেই চিন্তা করতো যে ফ্রি ক্লাস প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার দিয়ে শুরু করা, যেটা হচ্ছে কনিক দিয়ে শুরু করার চিন্তা ভাবনা হচ্ছে আমরা শুরুতে করছিলাম। পরে আমরা চিন্তা করে প্ল্যান একটু চেঞ্জ করছি। আমরা একটা রিস্ক নিছি, ঠিক আছে? একটা রিস্ক নিছি, সেটা হচ্ছে আনপপুলার চ্যাপ্টার দিয়ে শুরু করা, দ্যাট ইজ বাস্তব সংখ্যা ও অসমতা। এটা খুবই আনপপুলার চ্যাপ্টার, এবং তোমরা প্রায় 5 বছর পরে, 5 ব্যাচ পরে এসে হচ্ছে এটা আবার পড়তেছো। লাস্ট বাস্তব সংখ্যা অসমতা পড়ছিল 2020-এর ব্যাচ, এইচএসসি 2020। আমরা তো অবশ্যই পড়ছি, আমাদের সময় এই চ্যাপ্টারটা ভিন্ন নামে ছিল, ঠিক আছে? আমাদের সময় এই চ্যাপ্টারটা ভিন্ন নামে ছিল, ঠিক আছে, অন্য নামে ছিল। সো আমরা তো ধরো এইচএসসি 2013, ঠিক আছে, অনেক আগে, তোমাদের প্রায় অর্ধেক, ঠিক আছে? তোমরা 26, আমরা হচ্ছে 13, অর্ধেক প্রায়। সো সেই অনেক আগে আমরা তো এটা পড়ছি, আমাদের সময় তো এটা ছিল। বাট হচ্ছে পরে 2020-এর লাস্ট হচ্ছে তারা এটা পড়ছিল, কিন্তু পরীক্ষা হয়নি, 20-এ পরীক্ষা হয়নি। আর তারপরে 21, 22, 23, 24, 25, 5টা ব্যাচ তারা কিন্তু এই চ্যাপ্টারটা পড়ে নাই। সো 26-এ এসে তোমরা ফাইনালি আবার হচ্ছে এই চ্যাপ্টারটা পড়তেছো, ঠিক আছে? সো আমরা একটা রিস্কি মুভ নিলাম, ঠিক আছে, যে ফ্রি ক্লাসেই আমরা হচ্ছে আনপপুলার চ্যাপ্টার দিয়ে শুরু করব। তো আজকে হচ্ছে আমাদের লেকচার 82, দ্যাট মিনস তোমাদের এইচএসসি জার্নিতে ম্যাথে এই পর্যন্ত 81টা ক্লাস হয়েছে, ঠিক আছে? ম্যাথে এই পর্যন্ত 81টা ক্লাস হয়েছে। সো আমাদের ক্লাস কিন্তু আমাদের ওয়েব অ্যাপে হচ্ছে, ফেসবুকে হচ্ছে, ইউটিউবে হচ্ছে, ঠিক আছে? 3 জায়গায় ক্লাস হচ্ছে। সো যারা যেখানে আছো আমাদেরকে একটু জানাই দিতে পারো যে তোমার নাম কি, তুমি কোন কলেজের, ঠিক আছে? এটা জানাই দিতে পারো, তাহলে আমরা জানলাম, ঠিক আছে? আর আমরা শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা শুরু করব, দেখি সবাই আসো কিনা। আর ওয়েব অ্যাপে যারা আসো, ঠিক আছে, যেমন আমি ওয়েব অ্যাপে পুরাতন মুখ দেখতে পাচ্ছি অনেক, যারা হচ্ছে আমাদের আগেও ছিল তারা আসো এখানে। তো আসো, ঠিক আছে? এই ভোর সকালবেলা, ঠিক আছে, ভোর সকালবেলা আমরা ঘুমন্ত চোখে, ঠিক আছে, বাস্তবতা দেখে ফেলি, তাই তো? ঘুমন্ত চোখে বাস্তবতা দেখে ফেলি। তো তার আগে একটা জিনিস একটু মনে করে দিই, আমাদের প্রতিদিন ফ্রি ক্লাস শেষে কিন্তু ওই টপিকের উপর তোমাদের নিজেদের হাতে লেখা যে ক্লাস নোট, ঠিক আছে, নিজ নিজ হাতে যে লিখছো, ঠিক আছে, হাতে লেখা যে ক্লাস নোট, সেটা কিন্তু আমাদের উৎকর্ষ পরিবার গ্রুপে শেয়ার করে দিবা, ঠিক আছে? উৎকর্ষ পরিবার গ্রুপে শেয়ার করে দিবা। তাহলে কিন্তু প্রাইজ আছে, মানে সেরা ক্লাস নোট যারা হচ্ছে লিখবে, যাদের ক্লাস নোটটা খুবই সুন্দর গোছানো হবে, ইনফরমেটিভ হবে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু প্রাইজ থাকবে। সো প্রথম স্থানে পাবে হচ্ছে একটা আকর্ষণীয় ব্যাগ, টি শার্ট, আর হচ্ছে প্ল্যানার, ঠিক আছে, তোমরা যেটা পছন্দ করো অনেক। আচ্ছা, দ্বিতীয় পুরস্কার হচ্ছে টি শার্ট আর হচ্ছে প্ল্যানার, ঠিক আছে, ব্যাগটা পাচ্ছ না। আর তৃতীয় পুরস্কার হচ্ছে শুধু টি শার্ট, ঠিক আছে, শুধু টি শার্ট। আচ্ছা, নোট শেয়ার করবো অবশ্যই, কিন্তু কোথায়? আমাদের উৎকর্ষ পরিবার গ্রুপে, ঠিক আছে, উৎকর্ষ পরিবার গ্রুপে। আর পোস্টের শুরুতে একটা ফরম্যাট আছে, তোমার নামটা লিখবা, তোমার কলেজের নাম লিখবা, আর হচ্ছে 2টা হ্যাশট্যাগ দিতে হবে। কি হ্যাশট্যাগ দিতে হবে? হ্যাশট্যাগ উৎকর্ষ আর হ্যাশট্যাগ HSC 26M3 আন্ডারস্কোর নোট শেয়ারিং, ঠিক আছে? এই যে আমি একটু লিখে দিই, আমাদের তোমরা হ্যাশট্যাগ দিবা 2টা, একটা হচ্ছে উৎকর্ষ, ঠিক আছে, আর একটা দিবা HSC 26M3 আন্ডারস্কোর নোট শেয়ারিং। এই 2টা দিয়ে আমাদের উৎকর্ষ পরিবার গ্রুপে
ঠিক আছে, ক্লাস নোটটা শেয়ার করে দিবা উৎকর্ষ পরিবার গ্রুপে। ওকে, আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। ঠিক আছে, আচ্ছা তোমরা একটু বসো, জাস্ট আমি 30 সেকেন্ড টাইম নিব। ঠিক আছে, 30 সেকেন্ড টাইম নিব। আই এম ব্যাক। আমার ঠান্ডা লাগছে। ঠিক আছে, এই যে কথা কথা শুনে মনে বুঝতে পারতেছিল, এই জন্য ওষুধ দিতে গেছিলাম। ওকে ফাইন। ভাই আমি পোস্ট দেওয়ার আগে রাতুল ভাইয়ের পিক দিতে ভুলে গেছি। স্যারের পিক কি দিতে হবে? না না না, ভাইয়ের পিক আছে, পিকচার দিতে হবে না। ঠিক আছে, এটা অবশ্যই একটা ট্রেন্ড হয়ে গেছে যে ক্লাস নোট শেয়ার করার সময় যেই ভাইয়া হচ্ছে ক্লাস নিচ্ছে তার ছবি দিছে। ডোন্ট ওয়ারি, ঠিক আছে, ডোন্ট ওয়ারি, এটা নিয়ে চিন্তা করো না। ওকে ওকে, তাহলে আসো আমরা শুরু করি। ঠিক আছে, আমরা শুরু করি। তাহলে আমাদের হচ্ছে বাস্তব সংখ্যা আর অসমতা। ঠিক আছে, বাস্তব সংখ্যা আর অসমতা আমরা মোটামুটি আজকে এই জিনিসগুলা দেখবো। ঠিক আছে, আজকে এই জিনিসগুলা দেখবো। এখন এই চ্যাপ্টারে আসলে আমাদের উদ্দেশ্য কি থাকে, মানে এখানে আমরা আসলে কি পড়ি, খেয়াল করে দেখো। ছোটবেলা থেকে যেই জিনিসগুলাকে আমরা হচ্ছে ইউজ করে আসছি, ঠিক আছে, বিভিন্ন জিনিস আমরা ইউজ করে আসছি, ওগুলো কই থেকে আসলো, ঠিক আছে, কেনই বা হইলো, ঠিক আছে, কিভাবে হইলো, এই জিনিসগুলো একেবারে বেসিক জিনিসগুলা। যেমন ছোটবেলায় হচ্ছে তোমারে আমরা জিজ্ঞেস করতে, তোমাকে আমরা শিখাইছি যে 1 আর 2 যোগ করলে হচ্ছে 3 হয়। ঠিক আছে, বা কোনো সংখ্যার সাথে শূন্য গুণ করলে কি হয়, আমার শূন্য আসে। ঠিক আছে, কোনো সংখ্যার সাথে শূন্য গুণ করলে কি আসে, শূন্য আসে। এই জিনিসগুলা, ঠিক আছে, এই ইন্টারেস্টিং জিনিসগুলা আমরা এখানে দেখবো। সো মেইনলি এখানে আমার কিছু থাকে, দেখো আমার টপিকগুলা কি কি থাকে। আমার থাকে হচ্ছে বাস্তব সংখ্যার সেটগুলো। ঠিক আছে, বাস্তব সংখ্যা ও তার সেট, ও তার বিভিন্ন সেট। ঠিক আছে, তার সেট। আচ্ছা, 2 নম্বরে আমার থাকে হচ্ছে বাস্তব সংখ্যার কিছু স্বীকার্য বা নিয়ম। ঠিক আছে, স্বীকার্য বা নিয়ম। এই স্বীকার্য মানে কি? দেখো, স্বীকার্য মানে হচ্ছে আমরা এই জিনিসটা যখন বানাইছি, আমাদের ম্যাথমেটিক্সের এই জিনিসগুলো তো আসলে ইনভেন্টেড। ঠিক আছে, ইনভেন্ট করা, এগুলা বানানো, প্রডিউস করা। তো এগুলো যখন বানানো হয়েছে তখন কিছু বেসিক জিনিস সবাই মিলে ঠিক করছে, মানে মেনে নিছে যে এগুলা হয়, এগুলা হয়, এগুলা কোনো প্রমাণ নাই, এগুলো আমরা শুরু থেকে বলে দিছি যে এগুলো এরকম। ঠিক আছে, তো ওই জিনিসগুলা হচ্ছে আমার স্বীকার্য। ঠিক আছে, ওই জিনিসগুলা হচ্ছে আমার স্বীকার্য। ওকে, আচ্ছা তারপরে কি আছে খেয়াল করবা। তারপরে আমার থাকে হচ্ছে পরম মান রিলেটেড কিছু জিনিস। ঠিক আছে, পরম মান রিলেটেড কিছু জিনিস। তারপরে আমার থাকে হচ্ছে ব্যবধি রিলেটেড কিছু জিনিস। ঠিক আছে, ব্যবধি রিলেটেড কিছু জিনিস। আর লাস্টে থাকে আমাদের অসমতা রিলেটেড কিছু জিনিস। ঠিক আছে, অসমতা রিলেটেড কিছু। মোটামুটি এই 5টার মধ্যেই, ঠিক আছে, মোটামুটি এই 5টার মধ্যেই আমার, খেয়াল করে দেখো, এই 5টার মধ্যেই আমার টপিকগুলা ঘোরাফেরা করে। ঠিক আছে, 5টার মধ্যেই টপিকগুলা ঘোরাফেরা করে। তাহলে মোটামুটি এই 5টা জিনিস আমরা দেখবো। সো আজকে অবশ্যই শুরুর দিকে জিনিসগুলো দেখবো। ঠিক আছে, শুরুর দিকে জিনিসগুলো দেখবো। ওকে, আচ্ছা, তো এই জিনিসগুলা দেখার ইচ্ছা আছে আমাদের। ঠিক আছে, এই জিনিসগুলা দেখার ইচ্ছা আছে। তো আসো আমরা শুরু করি। ঠিক আছে, আমরা শুরু করি। তো তোমরা আমার বলো তো বাস্তব সংখ্যা কাকে বলে? মানে আমরা তো এতদিন জানি যে বাস্তব সংখ্যা কি নাকি, বাট বাস্তব সংখ্যার মানে অ্যাকচুয়াল সংজ্ঞাটা কি হইতে পারে? ঠিক আছে, বাস্তব সংখ্যা কাকে বলে, সংজ্ঞাটা কি হইতে পারে? ঠিক আছে, আমাকে একটু বলো তো তোমরা কমেন্টে, কমেন্টে একটু জানাই দাও তো বাস্তব সংখ্যা কি হইতে পারে, কি মনে হয় বাস্তব সংখ্যা কাকে বলে? যে ভাই বাস্তবে যেসব সংখ্যা পাওয়া যায় তাকে হচ্ছে বাস্তব সংখ্যা বলে, কি মনে হয়? দেখি তোমাদের উত্তরের জন্য ওয়েট করতেছি, তোমাদের উত্তরের জন্য। হ্যাঁ, জাবির বলছে আর। ঠিক আছে, হ্যাঁ, বাস্তব সংখ্যার প্রতীক হচ্ছে আর, বাস্তব সংখ্যার সেটের প্রতীক হচ্ছে আর। গুড, বাট সংজ্ঞাটা কি, মানে আর এর মধ্যে কারা থাকবে, কেমন সংখ্যা হইলে, কেমন সংখ্যা হইলে সেগুলাকে আমরা আর এর মধ্যে নিতে পারবো। ঠিক আছে, কেমন সংখ্যা হইলে তাকে আমরা আর এর মধ্যে নিতে পারবো। ঠিক আছে, যত সংখ্যা আছে সব। ওকে,
এটা একটা ব্যাখ্যা হইতে পারে, এটা একটা ব্যাখ্যা হইতে পারে যে যত সংখ্যা আছে সবাইকেই আমরা কিসে নিতে পারবো, বাস্তব সংখ্যা নিতে পারবো। আচ্ছা, একটা ভালো সংজ্ঞা দেই, দেখা আমাদের বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা হচ্ছে সংখ্যা রেখায় অবস্থান দেখানো যায় এইরকম সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। তাহলে আমার যে সংখ্যা রেখা আছে, দেখো নামের মধ্যেই তার পরিচয় আছে, সংখ্যা রেখা, তার মানে এটা এমন একটা রেখা হবে যার মধ্যে কি থাকবে, সংখ্যাগুলা থাকবে, তাই তো? এটা এমন একটা রেখা হবে যার মধ্যে কি থাকবে, সংখ্যাগুলা থাকবে। সংখ্যাগুলাকে নিয়ে যেই রেখা বানানো যায়। তো এখানে একটা মূল থিম, ঠিক আছে, বা মূল নিয়ম এইখানে হচ্ছে যে দূরত্ব দিয়ে সংখ্যাগুলা বোঝানো হবে। দূরত্ব দিয়ে কি বোঝানো হবে, সংখ্যাগুলো বোঝানো হবে। আমার এক জায়গায় শূন্য থাকবে, এক জায়গায় শূন্য থাকবে, তার ডান দিকে থাকবে হচ্ছে পজিটিভ সংখ্যা, আর তার বাম দিকে থাকবে হচ্ছে নেগেটিভ সংখ্যা, ঠিক আছে? তো এই লাইনটার মধ্যে যত সংখ্যাগুলা আসলে বাস্তবে আমরা ইউজ করে থাকি বা পেয়ে থাকি, চোখের দেখা দেখতে পারি, ঠিক আছে, ওই সংখ্যাগুলা আমার এই রেখার মধ্যে থাকবে। সো সংখ্যা রেখায় অবস্থান দেখানো যায় এমন সব সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। এটা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। নাজি একটা কথা বলছে যে শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা, হ্যাঁ হতে পারে, ঠিক আছে, হতে পারে এটা। তারপরে তুর্য বলছে সকল প্রকার মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে, গুড, এটাও হতে পারে, বাট বাস্তব সংখ্যাটা আগে আসছে, তারপরে এর ভাগগুলো আসছে, ঠিক আছে, বাস্তব সংখ্যাটা আগে আসছে, তার হচ্ছে ভাগগুলো আসে। এখন বাস্তব সংখ্যা হচ্ছে একটা সেট, বাস্তব সংখ্যা এটাকে আমরা আসলে মানে অনেকগুলা সংখ্যাকে একসাথে সংক্ষেপে প্রকাশ করার সিস্টেম হচ্ছে সেট। সো বাস্তব সংখ্যার সেট যেটা, খেয়াল করো, আমাদের বাস্তব সংখ্যার সেট, ঠিক আছে, এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে, এরকম একটু স্টাইল করা আর্ট দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, এরকম স্টাইল করা আর্ট দিয়ে হচ্ছে প্রকাশ করা হয়। এখন বাস্তব সংখ্যার মধ্যে বিভিন্ন ভাগ থাকতে পারে, তাই না, বিভিন্ন ভাগ থাকতে পারে। যেমন আমরা যদি একটু চিন্তা করি, আমরা প্রথমেই পাইতাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মনে আছে, আমরা ছোটবেলায় পড়ছি স্বাভাবিক সংখ্যা পড়ছি, তাই না, আমরা স্বাভাবিক সংখ্যা পড়ছি, যেটার সেটের নাম ছিল হচ্ছে এইরকম এন, ঠিক আছে, যেটার সেটের নাম ছিল হচ্ছে এন। এন দিয়ে আমরা বুঝাইতাম কি, সকল স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা কারা, একটু চিন্তা করে দেখো তো, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, খেয়াল করে দেখো, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ছিল আমার স্বাভাবিক সংখ্যা। তাহলে এর মধ্যে কে থাকবে, 1 2 3 4 5 6, এইভাবে এই সেটটা চলতে থাকবে, অসীম পর্যন্ত চলতে থাকবে, অসীম পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এটা বাদে আর কি হইতে পারে, খেয়াল করে দেখো তো, এটা বাদে আর কি হইতে পারে, চিন্তা করে দেখো। তাহলে এইটা বাদে হইতে পারে যে শূন্য সহ স্বাভাবিক সংখ্যা হইতে পারে, তাই না। আমি এখানে কি বাদ দিছি, আমি এখানে শূন্য বাদ দিছি, আবার হচ্ছে কি বাদ পড়ছে বলো তো, নেগেটিভ গুলা বাদ পড়ছে, তাই না, আমার শূন্য বাদ পড়ছে, নেগেটিভ গুলা বাদ পড়ছে। তাইলে শূন্য সহটাকে কি বলে, ঠিক আছে, শূন্য সহটাকে কি বলে, দেখো আমি যদি এটার সাথে শূন্যটা অ্যাড করি, এটার সাথে যদি জাস্ট শূন্যটা অ্যাড করি, দ্যাট মিনস 0 1 2 এইভাবে চলতে থাকে, তাইলে এইটার পরিচয় হচ্ছে, খেয়াল করে দেখো, এটার মধ্যে কোনো ঋণাত্মক সংখ্যা নাই, এটার মধ্যে কোনো কি নাই, ঋণাত্মক সংখ্যা নাই, তাই এই সেটের নাম হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, অঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট, ঠিক আছে, অঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট হচ্ছে এইটা, ঠিক আছে, অঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট হচ্ছে এইটা। তাহলে এরপরে কি আসতে পারে, এরপরে আমার শুধু ঋণাত্মক সংখ্যার সেট আসতে পারে, তাই না, শুধু কি আসতে পারে, ঋণাত্মক সংখ্যার সেট আসতে পারে, সেটা কি, -1 -2 -3, এইভাবে আমার চলতে থাকবে। এটা আসলে কিসের সেট, ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট। এটা হচ্ছে আমার
ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট আসতেছে হচ্ছে এইটা। ওকে, আচ্ছা তাহলে শূন্য সহ যদি নিতে চাই, শূন্য সহ নিতে চাই, তাহলে তখন কি হবে? তাহলে দেখো তখন দেখতে হয় হচ্ছে এরকম যে 0 -1 -2 -3 এইভাবে চলতে থাকে। তাহলে এখানে কোনো কি নাই, ধনাত্মক সংখ্যা নাই। তাহলে এটা হচ্ছে অধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, তাই না? অধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে, অধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। ওকে, আমরা বিভিন্ন রকম সেট পাচ্ছি। ঠিক আছে, বিভিন্ন রকম সেট পাচ্ছি। আচ্ছা, এখন ধনাত্মক ঋণাত্মক সব পূর্ণ সংখ্যা, এটা মিলে কি হইতে পারে? ধনাত্মক ঋণাত্মক সব পূর্ণ সংখ্যা। ঠিক আছে, দ্যাট মিনস এই সবগুলা দেখো আমার নেগেটিভ থেকে এসে ধরো -3 -2 -1 0 1 2 3 এইভাবে চলতে থাকবে। এই যে সকল পূর্ণ সংখ্যার সেট, ঠিক আছে, এটা হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে, এটা হচ্ছে সকল পূর্ণ। এটার একটা নাম আছে, এটা হচ্ছে জেড দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে জেড দিয়ে প্রকাশ করা। এটা কি দিয়ে প্রকাশ করা হয়? জেড দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, সকল পূর্ণ সংখ্যার সেটকে কি দিয়ে প্রকাশ করা হয়? জেড দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, সকল পূর্ণ সংখ্যার সেটকে আমার জেড দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এতক্ষণ ধরে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতেছি, তাহলে ভগ্নাংশ নিয়ে কাজ করব না, বা দশমিক পৌনপুণিক এসব নিয়ে কাজ করব না? তো তখন আমাদের আসে হচ্ছে নতুন একটা টাইপের সংখ্যা, সেটা হচ্ছে মূলদ। ঠিক আছে, তখন আমাদের আসে হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, মূলদ সংখ্যার সেট, এবং এইটাকে আসলে কিউ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটাকে আসলে কি দিয়ে প্রকাশ করা হয়? কিউ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, সব মূলদ সংখ্যা সেট। মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে যেই সব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, যেই সব সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলে তারা কি হবে? মূলদ সংখ্যার সেট হবে। ঠিক আছে, তাইলে এটা আরো বড়, খেয়াল করে দেখো, পূর্ণ সংখ্যার চেয়ে বড় হচ্ছে মূলদ সংখ্যা, কারণ অনেক মূলদ সংখ্যা আছে। ঠিক আছে, হাফ, 1/3, 1/4, 1/5, 1/6 এইভাবে করে অসংখ্য মূলদ সংখ্যা আছে। ঠিক আছে, আচ্ছা যেমন সকল দশমিক সংখ্যা হচ্ছে কি? মূলদ সংখ্যা। সকল পৌনপুণিক হচ্ছে মূলদ সংখ্যা। ওকে, আচ্ছা আর এরপরে আরো বড় সেট আছে হচ্ছে কি বলতো? অমূলদ সংখ্যার সেট। ঠিক আছে, অমূলদ সংখ্যার সেট। ঠিক আছে, আমাদের অমূলদ সংখ্যা যেগুলো আছে, ঠিক আছে, যেমন খুবই পপুলার অমূলদ সংখ্যা আমাকে বলো তো কি হইতে পারে? মানে তোমাদের পরিচিত খুবই পপুলার অমূলদ সংখ্যা, তোমরা একটা নাম জানো। ঠিক আছে, তোমরা একটা নাম জানো, আমাকে বলো তো। একটা অমূলদ সংখ্যার নাম বলো তো, তোমরা যেটা জানো, তোমাদের খুবই পরিচিত। ঠিক আছে, খুবই পরিচিত অমূলদ সংখ্যা, খুবই পরিচিত অমূলদ সংখ্যা। গুড, পাই। ঠিক আছে, পাই হচ্ছে অমূলদ সংখ্যা, বা রুট গুলা। ঠিক আছে, পাই, ই, রুট ওভার যেই সংখ্যাগুলো আছে, ঠিক আছে, এইরকম। আর এই মূলদ আর অমূলদ নিয়ে, ঠিক আছে, সংখ্যা হয় মূলদ হবে অথবা অমূলদ হবে। ঠিক আছে, হয় মূলদ হবে অথবা অমূলদ হবে। এই যে মূলদ আর অমূলদ, ঠিক আছে, এদের নিয়ে আমার ফাইনালি যেই সেট পাওয়া যায় সেইটা হচ্ছে বাস্তব সংখ্যা। ঠিক আছে, সেইটা হচ্ছে আমার বাস্তব সংখ্যা। ঠিক আছে, বাস্তব সংখ্যা। তাইলে আমরা বইয়ে কিছু টেবিল দেখব। ঠিক আছে, আমরা বইয়ে কিছু টেবিল পাবো। ঠিক আছে, আমরা হ্যাঁ এই যে পাই, তুর্য বলছে পায়ের কথা। ঠিক আছে, তুর্য বলছে পায়ের কথা। তাইলে বইয়ে আমরা কিছু টেবিল পাবো। ঠিক আছে, তোমাদের বইয়ের থেকে দেখাইতে পারলে ভালো হইতো। ঠিক আছে, দাঁড়াও দেখি আমি ব্যবস্থা করতে পারি কিনা, তাইলে যখন ব্যবস্থা করতে পারবো তখন হচ্ছে বইও দেখাতে পারবো। ভাইয়া সাউন্ড অফ কানেক্ট, হ্যাঁ আচ্ছা আমাদের মিরাকে ঠিক আছে।
অমূলত কি না বুঝবো কিভাবে, ভুলে গেছি। এই যে যদি ভগ্নাংশ আকারে লেখা না যায়, কোনো সংখ্যা আছে ধরো দশমিকের পর অসংখ্য আসতেই আছে এবং কোনো প্যাটার্ন নাই, কোনো কি নাই, প্যাটার্ন নাই, তাহলে ওইটা অবশ্যই অমূলত সংখ্যা। কারণ কোনো প্যাটার্ন যদি থাকে তাহলে সেটাকে অবশ্যই পি বাই কিউ কোনো একটা ভগ্নাংশ আকারে নিয়ে আসা যাবে, কোনো একটা ভগ্নাংশ আকারে নিয়ে আসা যাবে। ঠিক আছে, আচ্ছা তাইলে এই যে বাস্তব সংখ্যার উপসেট খেয়াল করে দেখো, এগুলো নিয়ে সবগুলো নিয়ে আমরা কথা বলছি। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা কি হতে পারে, মৌলিক অমৌলিক হইতে পারে, পূর্ণ সংখ্যা নিয়ে কথা বলছি, ভগ্নাংশ দশমিক নিয়ে হচ্ছে আমরা কথা বলছি, মূলদ অমূলদ নিয়ে অলরেডি আমাদের হচ্ছে কথা হয়ে গেছে। ঠিক আছে, কথা হয়ে গেছে। আচ্ছা তাহলে সেটগুলা খেয়াল করো, যা যা ভাইয়া বলছে এখন পর্যন্ত, আমাদের স্বাভাবিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যা আছে, অমৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা যেগুলো এগুলো আছে, পূর্ণ সংখ্যার সেট আছে আমাদের, তারপরে ভগ্নাংশ আছে, দশমিক ভগ্নাংশ যেগুলা, আর মূলদ সংখ্যা কি হবে, এই সবগুলাকে নিয়ে যেগুলাকে ভগ্নাংশ আকারে লেখা যায়। ঠিক আছে, ভগ্নাংশ আকারে লেখা যায়। আর অমূলদ সংখ্যা যেগুলাকে ভগ্নাংশ আকারে লেখা যায় না, সো মূলদ আর অমূলদ মিলেই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। খেয়াল করো, বাস্তব সংখ্যার মধ্যে আমার মেইনলি দুই টাইপ হচ্ছে, তাহলে বাস্তব সংখ্যার মধ্যে আমার মেইনলি দুই টাইপ হচ্ছে, এক টাইপ হচ্ছে মূলদ, আরেক টাইপ হচ্ছে অমূলদ। ঠিক আছে, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। ঠিক আছে, বাস্তব সংখ্যার মধ্যে এরকম দুই টাইপ আসতেছে, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। ঠিক আছে, অমূলদ সংখ্যা। তাহলে খেয়াল করো, বাস্তব সংখ্যা নিয়ে আমরা যা যা শিখলাম এখন পর্যন্ত, আমাদের অনেক রকমের সেট আছে। বাস্তব সংখ্যার মধ্যে আমরা পাই হচ্ছে মূলদ সংখ্যা, আর কি পাই, অমূলদ সংখ্যা পাই। ঠিক আছে, এখন মূলদ সংখ্যাকে আমার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। কিভাবে ভাগ করা যায়, আমরা পাই হচ্ছে ভগ্নাংশ পাই। ঠিক আছে, আমরা পাই হচ্ছে বিভিন্ন ভগ্নাংশ পাই, আর হচ্ছে পূর্ণ সংখ্যা পাই। ঠিক আছে, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা পাই। তো ভগ্নাংশের মধ্যে আমার বিভিন্ন রকম ভগ্নাংশ আসতে পারে। ঠিক আছে, কি কি ভগ্নাংশ আসতে পারে, ধরো আমার দশমিক ভগ্নাংশ আসে, পৌনপুনিক ভগ্নাংশ আসে। ঠিক আছে, আর পূর্ণ সংখ্যার মধ্যে আমার কি আছে, আমার আছে হচ্ছে ধনাত্মক আর হচ্ছে ঋণাত্মক আর হচ্ছে শূন্য। ধনাত্মক, ঋণাত্মক আর হচ্ছে কি বলতো ভাইয়া, শূন্য। ঠিক আছে, শূন্য। তাহলে এই হচ্ছে আমার সেগমেন্ট। খেয়াল করো, এই হচ্ছে সেগমেন্ট, যে মূলদ সংখ্যাকে আমরা দুই পার্টে ভাগ করতেছি, পূর্ণ সংখ্যাকে ভাগ করতেছি তিন পার্টে, পূর্ণ সংখ্যাকে ভাগ করতেছি তিন পার্টে, আর বাস্তব সংখ্যা ভাগ হচ্ছে মেইনলি দুই পার্ট। ঠিক আছে, বাস্তব সংখ্যা মেইনলি ভাগ হচ্ছে দুই পার্ট। ঠিক আছে, এখন এই ভগ্নাংশ আমার অনেক রকম হইতে পারে, দশমিক ভগ্নাংশ হইতে পারে, দশমিক ভগ্নাংশ হইতে পারে, তারপর কি হইতে পারে আমার পৌনপুনিক ভগ্নাংশ হইতে পারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করতেছি পারবো। ঠিক আছে, আশা করতেছি পারবে। এখন এই বাস্তব সংখ্যার পুরো জিনিসটা আসলে এইরকম একটা, খেয়াল করে দেখো, এরকম একটা আমার ভেনচিত্রের মাধ্যমে দেখানো যায়। ঠিক আছে, ভেনচিত্রের মাধ্যমে দেখানো যায় অমূলদ সংখ্যা, ট্রান্সেন্ডেন্টাল সংখ্যা। ট্রান্সেন্ডেন্টাল আসলে ওই যে তোমার ধ্রুবক যেগুলো আমরা ইউজ করি, পাই, ই, এই জিনিসগুলোকে আসলে বোঝাচ্ছে। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা, তার চেয়ে বড় হচ্ছে অঋণাত্মক, তার চেয়ে বড় হচ্ছে পূর্ণ সংখ্যা, তার চেয়ে বড় হচ্ছে মূলদ, আর এই পুরাটা নিয়ে হচ্ছে কি বাস্তব সংখ্যা। ঠিক আছে, পুরাটা নিয়ে হচ্ছে আমার বাস্তব সংখ্যা। ওকে, তাহলে আশা করতেছি ক্লিয়ার। ঠিক আছে, আশা করতেছি ক্লিয়ার। আচ্ছা, এখন তোমাদের ছোটবেলার একটা পরিচিত অঙ্ক, ঠিক আছে, আমি একটু নিয়ে আসবো। ঠিক আছে, ছোটবেলার একটা পরিচিত অঙ্ক, সেটা হচ্ছে আমি নিয়ে আসবো। তার আগে আমরা কি রেডি ভাই ওইটা, তাহলে দ্বারা তোমাদের আমি একটা গ্রাফ দেখাইতে চাই। ঠিক আছে, তোমাদেরকে আমি একটা গ্রাফ দেখাইতে চাই। তা আমি একটু, একটা সেকেন্ড, আমি একটু দেখি যে কানেক্ট করা যায় কিনা। ততক্ষণে তোমরা আমাকে জানাইতে পারো কোনো কোশ্চেন থাকলে। ঠিক আছে, তোমাদের এডিশনাল কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে জানাইতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন আসতেছে না, তাহলে একটু পরে আমি আবার ট্রাই করবো। ঠিক আছে, একটু পরে ট্রাই করবো। সো আসো আমরা হচ্ছে এই অঙ্কটায় আসি, যে তোমাদের ছোটবেলায় হচ্ছে তোমরা এই অঙ্ক করে আসছো, সেটা কি বলতো, √3 একটা অমূলদ সংখ্যা। √3 একটা অমূলদ সংখ্যা, ছোটবেলায় আমরা এই অঙ্ক অনেক করে আসছি। ঠিক আছে, অনেক করে আসছি। তো এই অঙ্কটাই, এই টাইপের অঙ্কই আবার হচ্ছে এখানে আছে, আবার আছে। ঠিক আছে, আচ্ছা তো এইটা আমরা প্রমাণ করব কিভাবে। ঠিক আছে, আমরা প্রমাণ করব হচ্ছে ভুল কিছু একটা ধরে নিব। ঠিক আছে, আমরা প্রমাণ করব হচ্ছে ভুল কিছু একটা ধরে নিব, তারপরে দেখাবো যে এটা ভুল,
তাহলে তখন সত্যি কোনটা? অবশ্যই এটার উল্টাটা, ঠিক আছে? সত্যি কোনটা? অবশ্যই এটার উল্টাটা, ঠিক আছে? আচ্ছা, এইটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারতেছি কেন? ঠিক আছে, আমাকে প্রমাণ করতে হবে যে √3 একটা অমূলদ সংখ্যা। তাহলে প্রথমে আমি ধরে নিব যে √3 একটা মূলদ সংখ্যা, তারপরে দেখাবো যে আমরা ভুল ধরছি। আমরা যে বলছিলাম √3 মূলদ সংখ্যা, এই কথাটা ভুল। তাহলে √3 কেমন সংখ্যা হবে? অমূলদ সংখ্যা হবে। এই কাজটা আমরা করতে পারতেছি কেন? পারতেছি কারণ এখানে অপশন মাত্র দুইটা। অপশন মাত্র দুইটা, খেয়াল করে দেখো। সংখ্যা বাস্তব সংখ্যা হইলে হয় মূলদ হবে অথবা অমূলদ হবে, এর বাইরে আর কোনো অপশন নেই। প্রবলেম হইতো এর বাইরে যদি থার্ড কোনো অপশন থাকতো, তখন আমার কিন্তু এই পদ্ধতি দিয়ে কাজ হইতো না। যে আমি মূলদ ধরে, তাহলে মূলদ যদি না হয় তাহলে এটা কি হবে? অমূলদ হবে। থার্ড কোনো যদি হচ্ছে টাইপ থাকতো তাহলে কিন্তু এই টেকনিক কাজ করতো না। সো এখানে যেহেতু বাস্তব সংখ্যা মাত্র দুই টাইপেরই, ঠিক আছে, বাস্তব সংখ্যার মধ্যে মাত্র দুই টাইপেরই আছে, মূলদ আছে আর অমূলদ আছে, এই কারণে এটা আমরা কাজে লাগাইতে পারতেছি, ঠিক আছে? এই কারণে এটা আমরা কাজে লাগাইতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো আমরা শুরু করি, ঠিক আছে? আমরা শুরু করি। তাহলে √3 একটা অমূলদ সংখ্যা। তাহলে প্রথমে আমরা ধরে নিব যে মনে করি √3 একটা মূলদ সংখ্যা, ঠিক আছে? মনে করি √3 মূলদ সংখ্যা, ঠিক আছে? √3 মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, এটা আমরা প্রথমে ধরে নিচ্ছি। এখন মূলদ সংখ্যা হইলে কি হবে? অবশ্যই ভগ্নাংশ আকারে লেখা যাবে। তার মানে √3 যেহেতু মূলদ, এটাকে আমি p/q আকারে লিখলাম, p/q আকারে লিখলাম। এবং সাইড নোটে আমি তোমাকে একটা জিনিস বললাম, সেটা হচ্ছে pq সহমৌলিক, ঠিক আছে? pq সহমৌলিক, সহমৌলিক। এখন কথা হচ্ছে ভাইয়া সহমৌলিকের মানে কি? ঠিক আছে, pq এ যে সহমৌলিক, এই সহমৌলিকের মানে কি? এটার মানে হচ্ছে pq মৌলিক সংখ্যা নাও হইতে পারে, কিন্তু pq এর, ঠিক আছে, নিজেদের মধ্যে এক বাদে আর কোনো উৎপাদক নেই, ঠিক আছে? pq এর মধ্যে এক বাদে আর কোনো উৎপাদক নেই, ঠিক আছে? আর কোনো উৎপাদক নেই, কোনো উৎপাদক নেই, ঠিক আছে? উৎপাদক নেই। দ্যাট মিন্স যেমন তুমি খেয়াল করো যে 14, ঠিক আছে, 14 কিন্তু কি না? মৌলিক সংখ্যা না। বা 14 সাথে তুমি যদি 3 চিন্তা করো, এরা কিন্তু সহমৌলিক, ঠিক আছে? কো-প্রাইম। সহমৌলিকের ইংলিশ হচ্ছে কো-প্রাইম, ঠিক আছে? সহমৌলিক। কারণ 14 আর 3 এর মধ্যে উৎপাদক একটাই, সেটা হচ্ছে কমন উৎপাদক একটাই, সেটা হচ্ছে 1, সেটা হচ্ছে 1, ঠিক আছে? সো শুধু 14 আর 3 যদি চিন্তা করি, এদের মধ্যে আর এডিশনাল কোনো উৎপাদক নাই। সো এরা আসলে কি? সহমৌলিক, ঠিক আছে? তার মানে এরা আর কাটাকাটি যাবে না। তার মানে এরা কি পি আর কিউ কি করা যাবে না? কাটাকাটি করা যাবে না, ঠিক আছে? আর কাটাকাটি করে ছোট করা যাবে না। আচ্ছা, ঠিক আছে, ফাইন। তাহলে যদি এটা সত্যি হয়, ঠিক আছে, যদি এটা সত্যি হয়, তাহলে অবশ্যই স্কোয়ার করা যাবে। অবশ্যই কি করা যাবে? স্কোয়ার করা যাবে। তাহলে কি আসে বলো তো ভাইয়া? p²/q², ঠিক আছে? p²/q², ওকে? আচ্ছা, ফাইন। এখন দুই পাশে কিউ দিয়ে গুণ করি। দুই পাশে কি দিয়ে গুণ করি? কিউ দিয়ে গুণ করি। p²/q² ইন্টু কিউ। তাহলে এখানে কাটাকাটি যায়। কাটাকাটি গিয়ে ভাইয়া কি আসে বলো তো? 3q = p²/q। 3q p²/q, ফাইন, এটা আসলো। এখন প্রত্যেক পাশটা একটু খেয়াল করি, ঠিক আছে? প্রত্যেক পাশটা একটু খেয়াল করি। বাম পাশে কি আছে? বাম পাশে আছে হচ্ছে 3q, ঠিক আছে? 3q, যেখানে 3 এবং q প্রত্যেকে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? প্রত্যেকে কি হচ্ছে? পূর্ণ সংখ্যা হচ্ছে, তাই না? প্রত্যেকে পূর্ণ সংখ্যা হচ্ছে। তাহলে ভাই আমার বলো তো যে দুইটা পূর্ণ সংখ্যা যদি গুণ করি তাহলে কি পাওয়া যাবে? ভগ্নাংশ পাওয়া যাবে। দুইটা পূর্ণ সংখ্যা গুণ করলে কি কখনো ভগ্নাংশ পাওয়া যায়? না। দুইটা পূর্ণ সংখ্যা গুণ করলে সবসময় পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তুমি চিন্তা করে দেখো, 2 আর 5 গুণ করে কি তুমি ভগ্নাংশ পাবা? 10/12 পাবা? না, পাবা না। কিন্তু তুমি কি পাবা? একটা পূর্ণ সংখ্যা পাবা। দ্যাট মিন্স 3q পূর্ণ সংখ্যা, ঠিক আছে? 3q কেমন সংখ্যা? পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এই ব্যাপারে আমরা ক্লিয়ার, ঠিক আছে? এই ব্যাপারে আমরা ক্লিয়ার। আচ্ছা, ফাইন। 3q পূর্ণ সংখ্যা হইল। ডান পাশে কি আছে স্যার?
ডান পাশে কি আছে দেখো তো, ডান পাশে আছে পি স্কোয়ার বাই কিউ। পি আর কিউ তো নিজে কাটাকাটি যায় না, পি আর কিউ কি কাটাকাটি যায়? কাটাকাটি যায় না। তার মানে পি স্কোয়ার বাই কিউ, ঠিক আছে, পি স্কোয়ার বাই কিউ, পি ইন্টু পি স্কোয়ার, পি ইন্টু পি বাই কিউ, সরি পি ইন্টু পি বাই কিউ। যেহেতু পি বাই কিউ ভগ্নাংশ, যেহেতু পি বাই কিউ ভগ্নাংশ আর পি আর কিউ নিজে কাটাকাটি যায় না, তাহলে অ্যাডিশনাল একটা পি গুণ করলেও আমার এটা কি হয়ে যাবে না, পূর্ণ সংখ্যা হয়ে যাবে না। তার মানে পি স্কোয়ার বাই কিউ এটা অবশ্যই একটি ভগ্নাংশ, ঠিক আছে, এটা অবশ্যই একটি ভগ্নাংশ, অবশ্যই একটি ভগ্নাংশ, ঠিক আছে। তাইলে মজার ব্যাপার হচ্ছে ভাইয়া আমি এমন একটা সমীকরণ পাইছি যেটার বাম পাশ হচ্ছে পূর্ণ সংখ্যা আর ডান পাশ হচ্ছে একটা ভগ্নাংশ। বাম পাশ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, ডান পাশ হচ্ছে ভগ্নাংশ। এটা কি হতে পারে? এটা হতে পারে না, ঠিক আছে, এটা আমার হওয়া সম্ভব না। তাহলে অর্থাৎ বাম পাশ আমার পূর্ণ সংখ্যা আর ডান পাশ হচ্ছে কি বলতো, ভগ্নাংশ। এটা হতে পারে না, এটা হতে পারে না। তার মানে শুরুতে আমরা যেটা ধরছিলাম সেটা অবশ্যই ভুল, যেটা আমরা ধরছিলাম সেটা অবশ্যই ভুল। তার মানে √3 মূলদ নয়, ঠিক আছে, √3 মূলদ নয়। তাহলে মূলদ না হলে কি হবে? √3 একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে, √3 একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে, √3 একটি অমূলদ সংখ্যা। এটাই আমাকে প্রমাণ করতে বলছিল, ঠিক আছে, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে এটা লিখে নাও, ঠিক আছে, এটা লিখে নাও তাইলে, ঠিক আছে, এটা লিখে নাও। তাহলে দেখো আমরা পারবো আশা করতেছি, ঠিক আছে। তাহলে এই যে, তাহলে এটা আমরা পারবো ইনশাল্লাহ, আশা করতেছি। তো মনে আছে কিনা তোমরা কিন্তু আগে, ঠিক আছে, এটা করছিলা কিভাবে, এটা একটু ডিফারেন্ট ভাবে করছিলা, তাই না? এই যে এরকম কি আনছিলা, 3q স্কোয়ার 3q, এখানে আসছিল 3q স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার, এরকম আসছিল। তখন বলছিলাম যে পি এর একটা উৎপাদক হচ্ছে 3, ঠিক আছে, পি এর একটা উৎপাদক কি বলছিলাম, 3 বলছিলাম। তারপরে আমরা আবার দেখাইতাম যে কিউ এরও একটা উৎপাদক হচ্ছে 3, ঠিক আছে, দেখাইতাম কিউ এরও একটা উৎপাদক আমরা দেখাইতাম হচ্ছে কি বলতো 3 দেখাইতাম। তারপরে বলতাম যে পি আর কিউ, আমরা যেহেতু প্রথমে ধরছি পি আর কিউ এর কোনো হচ্ছে উৎপাদক নাই, কিন্তু পরে গিয়ে দেখলাম পি আর কিউ এর মধ্যে একটা কমন উৎপাদক হচ্ছে 3, তার মধ্যে এটা হইতে পারে না, ঠিক আছে। সো ওইটা দিয়েও হবে, ঠিক আছে, ওইটা দিয়ে হবে। এটা একটা নতুন প্রসেস, ডিফারেন্ট প্রসেস আর কি, এইভাবে প্রুফ করলে হবে। তোমরা আগে ছোটবেলায় এসএসসি তে যেভাবে করে আসছো, ঠিক আছে, সেইভাবে করলে হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, সেইভাবে করলেও হবে। ওকে, আচ্ছা ফাইন, ঠিক আছে। এখন এই সংখ্যা রেখায় আসলে কি হয়, ঠিক আছে, খেয়াল করে দেখো সংখ্যা রেখায় আসলে কি হয় আমরা এটা যদি একটু দেখি, ঠিক আছে। সংখ্যা রেখায় আমাদের এরকম সংখ্যাগুলা থাকে এবং এগুলা দিয়ে আসলে দূরত্ব বোঝায়, মূল বিন্দু থেকে দূরত্ব, দ্যাট মিনস শূন্য থেকে দূরত্ব বোঝায়। খেয়াল করে দেখো মূল বিন্দু বা আমার যে শূন্য আছে, ঠিক আছে, শূন্য আছে, সেইখান থেকে আমি দূরত্ব বোঝাচ্ছি, সেইখান থেকে কি বোঝাচ্ছি, দূরত্ব বোঝাচ্ছি। দ্যাট মিনস শূন্য থেকে আমি যদি বলি যে +2, আমি যদি বলি +2, দ্যাট মিনস শূন্য থেকে শুরু করে আমার যে একক আছে, আমার যে একক আছে, আমি 2 ঘর যাব। আমার একক যতটুকু, এক মানে যতটুকু তার ডাবল যাব, এক মানে যতটুকু তার কতটুকু যাব বলতো, ডাবল যাব আমি। আচ্ছা যদি আমি বলি -3, তাহলে এখানে যেহেতু 3 আছে, দ্যাট মিনস এক মানে যতটুকু তার 3 গুণ যাব, কিন্তু উল্টা দিকে যাব। মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে, উল্টা দিকে যাচ্ছি, ঠিক আছে, মাইনাস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে উল্টা দিকে যাচ্ছি। আচ্ছা তাইলে আমাদের এই যে রুটগুলা যেটা, এগুলা কোথায় আছে বা এগুলা কিভাবে বের করব? যেমন √3, ঠিক আছে, বা √5 চিন্তা করো, ঠিক আছে, √5 আমি সংখ্যা রেখায় যদি দেখাইতে চাই যে √5 কোথায় আছে, তাহলে কিভাবে দেখাবো, এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আসো এটা সলভ করা ট্রাই করি, ঠিক আছে, এটা সলভ করা ট্রাই করি যে সংখ্যা রেখায় √5 কোথায় আছে, ঠিক আছে, সংখ্যা রেখায় √5 কোথায় আছে, এটা হচ্ছে আমার সংখ্যা রেখা, ঠিক আছে, এইটা হচ্ছে আমার
সংখ্যা রেখা। ওকে, আচ্ছা তাইলে এইখানে যদি 0 হয়, আমি একটু এই পাশ থেকে দেই 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, ঠিক আছে, আর এদিকে হচ্ছে 3 ধরলাম, এদিকে হচ্ছে 3। এখন 2 এর চেয়ে অবশ্যই বড় হবে, √5 অবশ্যই কার চেয়ে বড় হবে, 2 এর চেয়ে বড় হবে, তাই না? √5 হচ্ছে অবশ্যই 2 এর চেয়ে বড় হবে। এটা আমি কেমনে বুঝলাম? আমি স্কয়ার করে বুঝতেছি, ঠিক আছে। দেখো 2 স্কয়ার আসে হচ্ছে 4, আচ্ছা 3 স্কয়ার আসে হচ্ছে 9। তার মানে 2 আর 3 তো পরপর দুইটা পূর্ণ সংখ্যা, তাই না? 2 আর 3 পরপর দুইটা পূর্ণ সংখ্যা, এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নাই। আর √5 স্কয়ার কত আসে? √5 এটা স্কয়ার আসে 5। তো এই 5 কার মধ্যে? 4 আর 9 এর মধ্যে। তার মানে অবশ্যই √5 এর মান 2 আর 3 এর মধ্যে হবে, তাই না? 2 আর 3 এর স্কয়ার হচ্ছে 4 আর 9, তাহলে এর মধ্যে বাকি যা আসবে, ঠিক আছে, 5 6 7 8 9 বাকি যা আসবে সব 2 আর 3 এর মধ্যেই থাকবে। তাহলে 2 আর 3 এর মধ্যে কোনো এক জায়গায় √5 আছে, এটা আমি জানি, কিন্তু কত, মানে এক্স্যাক্টলি কোথায় আছে। তো এইটা বের করার উপায় হচ্ছে, দেখো √5, ঠিক আছে, √5 এটাকে আমরা কেমনে লিখতে পারি দেখো তো। √5 এটার হোল স্কয়ার ইকুয়াল টু আসে হচ্ছে 5। এখন 5 কে দুইটা স্কয়ার দিয়ে কেমনে বানানো যায়? 5 কে দুইটা স্কয়ার দিয়ে বানানো যায় এইভাবে, দেখো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে এটা অনেকটা পিথাগোরাস উপপাদ্যের মতো হয়ে গেল না? খেয়াল করে দেখো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে এই যে আমার 2 আছে এইখানে, দেখো আমার এখানে কত আছে? 2 আছে 0 থেকে 2 পর্যন্ত, ঠিক আছে, 0 থেকে 2 পর্যন্ত আমি নিলাম, 2 নিলাম। আমার আর 1 লাগবে, ঠিক আছে, আমার আর কি লাগবে? 1 লাগবে। তাইলে ধরো এই যে 0 থেকে 1 ধরি, ধরো এটা, হ্যাঁ, তাইলে এখন আমি যদি 1 নেই, 0 থেকে 1 নিলাম, এখন এই জিনিসটাকে তুলে এখানে আনি, ঠিক আছে, এখানে আনি, তারপর হচ্ছে একটু ঘুরাই দিই, ঘুরায় সোজা করে দিই, ঠিক আছে, ঘুরায় সোজা করে দিই, তারপরে এখানে বসাই দিই। তাইলে এই যে খেয়াল করো, পিথাগোরাসের উপপাদ্যে ভূমি হচ্ছে 2, অতিভুজ হচ্ছে কত? 1, ঠিক আছে, অতিভুজ না, লম্ব, লম্ব হচ্ছে 1। তাইলে এইটার অতিভুজ যেটা সেইটাই অবশ্যই √5 হবে, এইটার অতিভুজ যেটা সেটাই অবশ্যই কি হবে? √5 হবে, তাই না? √5 হবে। তাহলে এইটারেই যদি হচ্ছে আমি নিচে নিয়ে আসি, ঠিক আছে, এই সবুজটাকেই যদি আমি কই নিয়ে আসি বলো তো? নিচে নিয়ে আসি, তাহলে সেটার মানই হবে √5। তাহলে এই সবুজটার মানই হবে কি? √5, ঠিক আছে। তাহলে এটার একটু সোজা করে নেই, এটার একটু সোজা করি, হ্যাঁ, তারপরে এটাকে এখানে নিয়ে আসি। তাহলে দেখো এইটুকু মান হচ্ছে √5, ঠিক আছে, এই যে এইটুকু মান হচ্ছে আমার √5, এইটুকু মান হচ্ছে √5, ঠিক আছে, এইটুকু মান হচ্ছে √5। তাহলে দেখছো অ্যাকচুয়ালি জ্যামিতিক ভাবে আমরা বের করে ফেলছি যে √5 কত, ঠিক আছে, জ্যামিতিক ভাবে আমরা বের করে ফেলছি যে √5 কত, ঠিক আছে, জ্যামিতিক ভাবে বের করে ফেলছি √5 কত। এবং এইভাবে করে তোমরা কিন্তু এখন বিভিন্ন √, বের করে ফেলতে পারবা, ঠিক আছে, তোমরা কিন্তু বিভিন্ন √, বের করে ফেলতে পারবা। চিন্তা করে দেখো, তোমরা কিন্তু বিভিন্ন √, এখন কি করে ফেলতে পারবা? বের করে ফেলতে পারবা, ঠিক আছে, বিভিন্ন √, বের করে ফেলতে পারবা। ওকে, তাহলে আশা করতেছি আমরা পারবো, ঠিক আছে, আশা করতেছি আমরা পারবো এই টাইপের অঙ্কগুলা, ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলা আমরা আশা করতেছি পারবো। ওকে, আচ্ছা এখন আমাদের ইম্পর্টেন্ট কিছু জিনিস, ঠিক আছে, ইম্পর্টেন্ট কিছু জিনিস, সেটা হচ্ছে বাস্তব সংখ্যার স্বীকার্য, ঠিক আছে, বাস্তব সংখ্যার বিভিন্ন স্বীকার্য, ঠিক আছে, বাস্তব সংখ্যার বিভিন্ন স্বীকার্য। এই জিনিসটা আমার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাস্তব সংখ্যার বিভিন্ন স্বীকার্য। তার মানে এই জিনিসগুলা যখন আমার বীজগণিত বা হচ্ছে পাটিগণিত যখন বানানো হয়েছিল, যখন বাস্তব সংখ্যা প্রথমে নিয়ে আসা হয়েছিল, তখন এই জিনিসগুলা স্বীকার করে নেওয়া হয়েছে, সবাই মিলে এগ্রি করছে, সবাই মিলে রাজি হয়েছে, সবাই মিলে রাজি হয়েছে যে এই 7টা জিনিস, 7টা স্বীকার্য আছে, ঠিক আছে, আমাদের 7টা স্বীকার্য আছে, সবাই মিলে রাজি হয়েছে যে ভাইয়া এই 7টা জিনিস যদি কেউ করে তাহলে কোনো প্রবলেম নাই, ঠিক আছে, এই 7টা জিনিস অ্যালাউড, এই 7টা জিনিস অ্যালাউড, ঠিক আছে, এইটা বলা হয়েছে, ঠিক আছে, এইটা বলা হয়েছে। তাইলে আমরা এক এক করে 7টাতে আসি, ঠিক আছে, এক এক করে 7টাতে আসি। নাম্বার 1 হচ্ছে আবদ্ধতা, ঠিক আছে,
নাম্বার 1 হচ্ছে আবদ্ধতা বা ক্লোজার, ঠিক আছে, ক্লোজার, ঠিক আছে, আবদ্ধতা বা হচ্ছে ক্লোজার, ঠিক আছে, ক্লোজার ল। আচ্ছা, তাইলে বাস্তব সংখ্যার দুইটা বেসিক হচ্ছে আমার অপারেশন আছে, ঠিক আছে, বাস্তব সংখ্যার দুইটা বেসিক অপারেশন আছে। সো এই দুইটাই কিন্তু সবসময় আমরা কাজ করি, ঠিক আছে, এই দুইটা নিয়ে সবসময় কাজ করি। সেটা হচ্ছে যোগ আর হচ্ছে গুণ, ঠিক আছে, যোগ আর হচ্ছে গুণ। এবং খেয়াল করবা গুণ আসলে নতুন কিছু না, যোগের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে কি গুণ, ঠিক আছে। বারবার যোগ করাকে সহজে লেখা যায় হচ্ছে গুণ দিয়ে, বারবার যোগ করতেছো এটাকে সহজে লিখবো হচ্ছে কি দিয়ে, গুণ দিয়ে। তাহলে ভাই বাকিগুলা কই থেকে আসলো, বিয়োগ আর ভাগ কই থেকে আসলো, বিয়োগ খুব সহজ, ঠিক আছে, বিয়োগ আসে হচ্ছে যোগের উল্টা, আর ভাগ হচ্ছে কি বিয়োগের সংক্ষিপ্ত রূপ বা গুণের উল্টা, ঠিক আছে, গুণের উল্টা। তাইলে খেয়াল করছো যে সবকিছুই আসলে যোগ, ঠিক আছে, সব অপারেশনই আসলে কি যোগ, ঠিক আছে। এখন আমার প্রথম রুল যেটা সেটা হচ্ছে আবদ্ধতা বা ক্লোজার, ঠিক আছে, ক্লোজার। তাহলে আবদ্ধতা রুল আমাকে কি বলে, আবদ্ধতা রুল আমাকে বলতেছে যে তোমাকে দুইটা বাস্তব সংখ্যা বলা থাকলো, তোমাকে দুইটা বাস্তব সংখ্যা বলা থাকলো যেটা হচ্ছে এবি, আমি তোমাকে বলে দিলাম যে এবি বাস্তব সংখ্যা, ঠিক আছে, এটা দেয়া আছে। তাইলে এদের যোগফল, ঠিক আছে, তাইলে এ আর বি এর যোগফল নিতে পারো তুমি, এ আর বি এর গুণ করতে পারো। আবদ্ধতার রুল বা ক্লোজার রুল আমাদের বলে যোগফলও একটা বাস্তব সংখ্যা হবে, গুণফলও একটা কি হবে, বাস্তব সংখ্যা। আবদ্ধতা রুল আমাদের বলে যে এ আর বি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে দুইটা বাস্তব সংখ্যার যোগফলও বাস্তব সংখ্যা, দুইটা বাস্তব সংখ্যার গুণফলও বাস্তব সংখ্যা, এটা আমাদের বলে দেওয়া আছে, ঠিক আছে, এটা আমাদের বলে দেওয়া আছে, ঠিক আছে, এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এইটা হচ্ছে আমার আবদ্ধতা রুলস, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আবদ্ধতা রুলস, ঠিক আছে, যে আমি কোন বাস্তব সংখ্যা থেকে যখন যোগ করতেছি, দুইটা বাস্তব সংখ্যা যোগ করতেছি বা গুণ করতেছি, এটা যে বাস্তব সংখ্যা এটা আমাকে বলে দেওয়া আছে, এটা আমাকে বলে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2 বিনিময় যোগ্যতা, ঠিক আছে, নাম্বার 2 বিনিময় যোগ্যতা, ঠিক আছে, বিনিময় যোগ্যতা, ঠিক আছে, বিনিময় যোগ্যতা। দাঁড়াও, এটার ইংলিশটা হচ্ছে কমিউটেটিভ, ঠিক আছে, এটার ইংলিশটা হচ্ছে কমিউটেটিভ, কমিউটেটিভ, ঠিক আছে। আচ্ছা, বিনিময় যোগ্যতা মানে কি, ঠিক আছে, বিনিময় করা। আচ্ছা, বিনিময় করা মানে কি, বিনিময় করা মানে কি, বিনিময় মানে হচ্ছে আমারটা আরেকজনকে দিলাম, ওরটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে, আমারটা আরেকজনকে দিলাম, আমার কাছে ধরো একটা বই ছিল, বইটা হচ্ছে আরেকজনকে দিয়ে দিলাম, আর ওর ওর আরেকজনের বই যেটা, ওর বইটা হচ্ছে আমি নিয়ে দিলাম। তাইলে বিনিময় যোগ্যতা আমাকে বলে যে এ বি এরা যদি বাস্তব সংখ্যা হয়, এ বি যদি কি হয়, বাস্তব সংখ্যা হয়, তাহলে নিচের কাজগুলা অ্যালাউড, নিচের কাজগুলা অ্যালাউড। কি অ্যালাউড ভাইয়া, যোগের ক্ষেত্রে এ প্লাস বি যদি থাকে, তুমি যদি এদের বিনিময় করো, যদি এদের বিনিময় করো, দ্যাট মিনস বি কে আগে লেখো, এ কে পরে লেখো, বি কে আগে লেখো, এ কে পরে লেখো, তাইলে কোনো সমস্যা হবে না, তাইলে কোনো কি হবে না, সমস্যা হবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে বিনিময় যোগ্যতা। তাহলে শুধু যোগের ক্ষেত্রে হবে, গুণের ক্ষেত্রে হবে না, গুণের ক্ষেত্রে অবশ্যই হবে, গুণের ক্ষেত্রে অবশ্যই হবে। তাইলে কি বলতেছে যে এ আর বি গুণ করা যেই কথা, বি এর সাথে এ গুণ করা একই কথা, বি এর সাথে এ গুণ করা একই কথা। তাইলে যেই স্বীকার্যের মাধ্যমে এটাকে বৈধতা দেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে বিনিময় যোগ্যতা। তাহলে বিনিময় যোগ্যতার মাধ্যমে আমাকে বলা হয়েছে যে এ আর বি এর জায়গাটা ইন্টারচেঞ্জেবল, ঠিক আছে, এ আর বি এর জায়গা ইন্টারচেঞ্জেবল, ঠিক আছে, এ আর বি এর জায়গা ইন্টারচেঞ্জেবল, ঠিক আছে। তাহলে আমরা সেকেন্ডটা পাইলাম, বিনিময় যোগ্যতা, ঠিক আছে। অলরেডি উইয়ার্ড লাগতেছে তাই না, যে ভাই এগুলো তো আমরা জানি, অলরেডি উইয়ার্ড লাগতেছে তাই না, যে ভাই এগুলো তো আমরা জানি, ছোটবেলা থেকে শিখে আসছি। ছোটবেলা থেকে শিখছো কিভাবে, তোমাকে বলছে যে এইভাবে করা যায়, হ্যাঁ এরকম জায়গা চেঞ্জ করলে কোনো সমস্যা নেই, বাট এরকম খাতা কলমে লিখে কখনো হচ্ছে বলে নাই। হয়তো ছোটবেলায় যখন অঙ্ক করতেছিল তখন বলছি যে হ্যাঁ এই যে 2 আগে লিখতে পারবা, 1 পরে লিখতে পারবা, কোনো সমস্যা নাই, বাট এটা যে একটা রুল, ঠিক আছে, এটা যে একটা রুল, এটা এখন জানলা, ঠিক আছে, এটা যে একটা লিখিত রুল, এটা হচ্ছে এখন জানলা, ঠিক আছে।
আচ্ছা, নাম্বার 3 সংযোজন যোগ্যতা। ঠিক আছে, নাম্বার 3 সংযোজন যোগ্যতা। ঠিক আছে, সংযোজন যোগ্যতা। ইংলিশটা আসলে মেইন। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ রুল ইংলিশটাই মেইন। এটার বাংলা করতে গিয়ে আসলে মাঝে মাঝে উদ্ভট উদ্ভট সাউন্ড নিয়ে আসছে। ঠিক আছে, উদ্ভট উদ্ভট ওয়ার্ড নিয়ে আসছে, বাট ইংলিশটাই হচ্ছে মেইন। সো সংযোজন অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ এইটা হচ্ছে মেইন। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ এটাই হচ্ছে মেইন। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভটাই হচ্ছে মেইন। তাহলে অ্যাসোসিয়েটিভ ল এটা আমাকে কি বলে? ঠিক আছে, এখানে 3টা আছে, এবার 3টা নিয়ে আমরা কাজ করব। এবার 3টা নিয়ে কাজ করব। তাহলে এ বি সি, ঠিক আছে, এই 3টা যদি বাস্তব সংখ্যা হয়, ঠিক আছে, এই 3টা যদি কি হয়? বাস্তব সংখ্যা হয়, তাহলে ভাইয়া ধরো আমি 3টা যোগ করতে চাই। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি 3টা যোগ করতে চাই। এখন আমি তো 3টা একবারে যোগ করতে পারি না। আমি যোগ করার সিস্টেম কি জানি? আমি যোগ করার সিস্টেম জানি 2টা 2টা করে। আমি 2টা 2টা করে যোগ করতে পারি। তাহলে এখন আমি কেমনে যোগ করব? এখানে আমার তো এখানে 3টা আছে। তো আমার সংযোজন যোগ্যতা বলে যে তুমি এমন করতে পারো যে প্রথমে লাস্টের 2টা যোগ করতে পারো। প্রথমে লাস্টের 2টা যোগ করতে পারো, যোগ করে একটা রেজাল্ট পাবা। ওই রেজাল্টের সাথে ফার্স্টেরটা যোগ করতে পারো। লাস্টের 2টা আগে যোগ করবা, ওই এখানে যেই যোগফলের রেজাল্ট আসবে তার সাথে ফার্স্টেরটা যোগ করবা। তাহলে এইটা একটা ওয়ে হইতে পারে। অনেকে বলতে পারে যে ভাইয়া কেন আমি এই লাস্টের 2টা যোগ করব? আমি ফার্স্টের 2টা আগে যোগ করব, যোগ করে যেটা পাবো সেটার সাথে লাস্টেরটা যোগ করব। তাহলে এখানে 2 গ্রুপ হয়ে গেল, তাই না? আমার ধরো 1 + 2 + 3 এরকম থাকলো। এখন অনেকে চাইলো যে ভাই আমি 2 আর 3 আগে যোগ করব। অনেকে চাইলো ভাই আমি প্রথম 2টা 1 আর 2 আগে যোগ করব। আমাদের সংযোজন যোগ্যতা বলে কোনো সমস্যা নেই। সংযোজন যোগ্যতা বলে কোনো সমস্যা নেই, এটা অ্যালাউড। ঠিক আছে, এটা অ্যালাউড। দ্যাট মিনস 3টার যোগফলের ক্ষেত্রে লাস্টের 2টা যোগ করে তারপরে ফার্স্টেরটা যোগ করলে যা পাবা, প্রথম 2টা যোগ করে তার সাথে লাস্টেরটা যোগ করলে একই রেজাল্ট পাবা। ঠিক আছে, এই রুল আমাদের কোন রুলের থেকে আসছে? অ্যাসোসিয়েটিভ রুল বা সংযোজন যোগ্যতার রুলের থেকে আসছে। তাহলে গুণের ক্ষেত্রেও সেম। 3টা সংখ্যা আমি যদি গুণ করতে চাই, খেয়াল করো, 3টা সংখ্যা আমি যদি গুণ করতে চাই, তাইলে লাস্টের 2টা আগে গুণ করব, তার সাথে ফার্স্টেরটা গুণ করব, যেই রেজাল্ট পাওয়া যাবে। যদি আমি ফার্স্টের 2টা আগে গুণ করি, তার সাথে লাস্টেরটা গুণ করি, তার সাথে কোনটা গুণ করি? লাস্টেরটা গুণ করি, তাইলেও সেম রেজাল্ট পাওয়া যাবে। তাইলেও সেম রেজাল্ট পাওয়া যাবে। এটা একটু ভিন্নভাবে দেখা যায়। কিভাবে দেখা যায়? ধরো ব্র্যাকেট লাস্টের 2টা আছে, ব্র্যাকেট আছে লাস্টের 2টা, এটা চেঞ্জ করে আমি ফার্স্টের 2টা ব্র্যাকেট দিতে পারি। লাস্টের 2টা ব্র্যাকেট আছে, এটা চেঞ্জ করে ফার্স্টের 2টা ব্র্যাকেট দিতে পারি। ঠিক আছে, সো আমার হয়তো ইন্টেনশন ছিল আমি লাস্টের 2টা যোগ করব, কিন্তু আমি যদি চেঞ্জ করে ফার্স্টের 2টা হচ্ছে যোগ করি বা গুণ করি, কোনো প্রবলেম নাই, মান সেম থাকবে। মান কি থাকবে? সেম থাকবে। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাসোসিয়েটিভ রুল। ঠিক আছে, এইটা হচ্ছে আমার অ্যাসোসিয়েটিভ রুল। ঠিক আছে, এইটা হচ্ছে আমার অ্যাসোসিয়েটিভ রুল। ওকে, এইটা হচ্ছে আমার অ্যাসোসিয়েটিভ রুল। ওকে, তাহলে আশা করতেছি ক্লিয়ার। ঠিক আছে, আশা করতেছি অ্যাসোসিয়েটিভ রুল হচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ রুল ক্লিয়ার। আচ্ছা, নাম্বার 4 বন্টন যোগ্যতা। ঠিক আছে, বন্টন যোগ্যতা, ডিস্ট্রিবিউটিভ নাকি ডিস্ট্রিবিউশন কোনটা? ধরো, ও ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ। দেখো নাম শুনে কি মনে হয়? বন্টন, ভাগ করে দিলাম। আমার কাছে 5টা আম আছে, 5 জনকে দিয়ে দিলাম। আমার কাছে 5টা আম আছে, 5 জনকে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটার মতো আসো। তাইলে এ বি সি এরা সবাই যদি বাস্তব সংখ্যা হয়, এরা সবাই যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে ধরো যোগ আর গুণ এই আকারে আছে। এর সাথে বি প্লাস সি গুণ আছে, এর সাথে বি প্লাস সি গুণ আছে। তাইলে তুমি এই প্রত্যেকের সাথে এ কে ভাগ করে দিতে পারবা।
মানে বন্টন করে দিতে পারবা, ভাগ মানে হচ্ছে বন্টন বোঝাচ্ছে, ঠিক আছে। বি আর সি প্রত্যেকের সাথে এ কে বন্টন করে দিতে পারবা, বি আর সি প্রত্যেকের সাথে এ কে বন্টন করে দিতে পারবা। দ্যাট মিনস এ এর সাথে গুণ দিয়ে একবার বি লিখতে পারবা, এ এর সাথে গুণ দিয়ে একবার সি লিখতে পারবা, এ এর সাথে গুণ দিয়ে একবার বি লিখতে পারবা, এর সাথে গুণ দিয়ে একবার কি লিখতে পারবা, সি লিখতে পারবা। আর মাঝে কি বসবে, মাঝে এখানে মাঝে যেই চিহ্ন ছিল সেটা বসবে, মাঝে এখানে মাঝে যেই চিহ্ন ছিল সেটা বসবে, ঠিক আছে, মাঝে যেই চিহ্ন ছিল সেটা বসবে। ওকে, তাহলে এটা ধরো আগেও থাকতে পারে, ঠিক আছে, এটা আগেও থাকতে পারে, যেমন যদি এরকম থাকে এ প্লাস বি ইন্টু সি, তাই না, যদি এরকম থাকে তাইলেও বন্টন করা যাবে, ঠিক আছে, বন্টন করা যাবে। আমি তো এখানে প্রথমটাকে বন্টন করে দিছি, সেকেন্ডটাকে বন্টন করা যাবে না, হ্যাঁ সেকেন্ডটাকে বন্টন করা যাবে, যাবে না কেন, তাহলে সি কে আর বি দুইটার সাথে দিয়ে দিব, তাহলে এখানে কি আসে, এ এর সাথে গুণ দিয়ে সি হবে, আবার বি এর সাথে গুণ দিয়ে সি হবে, মাঝখানে প্লাস থাকবে, মাঝখানে প্লাস থাকবে। তাহলে এই যে রুল, এইটাকে বলে হচ্ছে বন্টন যোগ্যতা, ঠিক আছে, এটাকে বলে হচ্ছে বন্টন যোগ্যতা, ঠিক আছে, এটাকে বলে হচ্ছে বন্টন যোগ্যতা। তবে বাস্তব সংখ্যার ক্ষেত্রে শুধু গুণের সময় বন্টন করা যায়, বাস্তব সংখ্যার ক্ষেত্রে শুধু গুণের সময় বন্টন করা যায়, মানে গুণ আছে, এই গুণ আছে এই জিনিসটাকে যোগের সাথে বন্টন করে দেওয়া যায়, ঠিক আছে, উল্টাটা হয় না, উল্টাটা হয় না। যেমন তোমাকে দেখাই, ঠিক আছে, তোমাকে দেখাই ভাইয়া কি মিন করছি, ভাইয়া মিন করছি হচ্ছে এই জিনিসটা, দেখো এ ইন্টু বি প্লাস সি, এই গুণ, ঠিক আছে, গুণটাকে তুমি বন্টন করে দিতে পারতেছো, গুণটাকে কি করে দিতে পারতেছো, বন্টন করে দিতে পারতেছো। আচ্ছা, এই জিনিসটা যদি এরকম থাকতো, গুণ না থেকে যোগ থাকতো, আর এইখানে থাকতো গুণ, তাইলে এই যোগটাকে কি বন্টন করে দিতে পারবা, কথা হচ্ছে না, পারা যাবে না। যোগটাকে বন্টন করে দিলে আমার মান চেঞ্জ হয়ে যায়, যোগটাকে বন্টন করে দিলে কি হয়ে যায় বলতো, মান চেঞ্জ হয়ে যায়। যোগরে বন্টন করলে কি হইতো, তখন তখন হয়তো এরকম বি এর সাথে একবার এ প্লাস আসবে, সি এর সাথে একবার এ প্লাস আসবে, আর মাঝখানে বসবে গুণ, তাহলে তখন জিনিসটা দাঁড়াইতো এরকম, এ প্লাস বি একটা, এ প্লাস সি একটা, আর মাঝখানে মাঝের গুণ চিহ্ন হইতো। তো এইটা অ্যালাউড না, ঠিক আছে, বাস্তব সংখ্যার ক্ষেত্রে এইটা অ্যালাউড না, খেয়াল রাখবা, ঠিক আছে, বাস্তব সংখ্যার ক্ষেত্রে এই জিনিসটা আমার অ্যালাউড না, ঠিক আছে, এই জিনিসটা করা যায় না, শুধুমাত্র গুণকে বন্টন করা যায়, ঠিক আছে, শুধুমাত্র গুণকে বন্টন করা যায়, ঠিক আছে। বাট আমাকে কি তোমরা এখন বলতে পারবা যে এই জিনিসটা কোথায় দেখছো তোমরা, এই যে ভাইয়া নিচে যে জিনিসটা দেখছি, ঠিক আছে, নিচে যে জিনিসটা লিখছি যে যোগকে বন্টন করা যায় না, ঠিক আছে, এখানে যোগকে বন্টন করা যায় না, বন্টন করা যায় না, ঠিক আছে, এটাতে বাস্তব সংখ্যার ক্ষেত্রে করা যায় না, বাট একটা কেস আছে যেখানে যোগকেও বন্টন করে দেওয়া যায়, ঠিক আছে, যেখানে যোগকেও কি করে দেওয়া যায় বলতো, বন্টন করে দেওয়া যায়। তাইলে বলতো কোন জায়গায় দেখছো এরকম যোগকে বন্টন করে দেওয়া যায়, আমাকে একটু জানাও তো, কোথায় তোমরা দেখছো যে যোগকে বন্টন করে দেওয়া যায়, ঠিক আছে, যোগকে বন্টন করে দেওয়া যায়, যোগকে বন্টন করে দেওয়া যায়, এটা আমরা কোথায় দেখছি? ইয়েস, আফসানা, আফসানার জন্য হচ্ছে তালি, ঠিক আছে, আফসানার জন্য তালি, আফসানা গুড, আফসানা চমৎকার একটা কথা বলছে। আইসিটি চ্যাপ্টার 3 তে আমরা দেখছি, আমরা যখন বুলিয়ান অ্যালজেব্রা দেখছিলাম, খেয়াল করে দেখো, আমরা যখন কি দেখছিলাম, বুলিয়ান অ্যালজেব্রা দেখছিলাম, ওটা তো বাস্তব সংখ্যা না, ওটা তো লজিকের ম্যাথ, ওটা কিসের ম্যাথ, লজিকের হচ্ছে অ্যালজেব্রা, লজিকের ম্যাথ। সো বুলিয়ান অ্যালজেব্রায় গুণ বা যোগ যাই থাকুক না কেন ওটাকে বন্টন করে দেওয়া যায়। এটা শুধুমাত্র কোথায় কাজ করে বলতো, বুলিয়ান অ্যালজেব্রায় অ্যালাউ, ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রাতে অ্যালাউ, ঠিক আছে। সো ওইখানে বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা যোগকে গুণের মধ্যে বন্টন করে দিতে পারবো, যোগকে গুণের মধ্যে আমরা কি করে দিতে পারবো, বন্টন করে দিতে পারবো, ঠিক আছে, শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রাতে। আর রেগুলার ম্যাথমেটিক্সে আমাদের যে বাস্তব সংখ্যার যে ম্যাথমেটিক্স, সেখানে শুধুমাত্র গুণকে বন্টন করা যায়, শুধুমাত্র গুণকে বন্টন করা যায়, ঠিক আছে। গুড গুড, আফসানা চমৎকার, ঠিক আছে, আফসানা চমৎকার, আফসানা বলতে পারছো, গুড,
আচ্ছা ওকে, পরেরটা আসি, ঠিক আছে, পরেরটা আসি। তাইলে আমাদের 4টা গেলেও আছে, এখানে গোল্লা দেইনি, দিয়ে রাখি ধরো, ঠিক আছে। তাইলে আমরা কি কি পাইলাম? আবদ্ধতা, বিনিময় যোগ্যতা, সংযোজন যোগ্যতা আর হচ্ছে বন্টন যোগ্যতা, আমরা 4টা পাইলাম, ঠিক আছে, 4টা পাইলাম। এইবার আমরা আসব হচ্ছে অনন্যতা, ঠিক আছে, খেয়াল করো, এবার আমরা আসব হচ্ছে অনন্যতা, ইউনিকনেস, ঠিক আছে, অনন্যতা, ইউনিকনেস, অনন্যতা, ইউনিকনেস, ইউনিকনেস। আচ্ছা, অনন্যতা আমাকে কি বলে? দেখো, অনন্যতা আমাকে বলতেছে যে এ বি সি ডি, ঠিক আছে, এবার 4টা, এরা সব হচ্ছে বাস্তব সংখ্যা, ঠিক আছে, এরা সব হচ্ছে বাস্তব সংখ্যা। এরপর তোমাকে 2টা জিনিস দেওয়া আছে, এরপর তোমাকে 2টা জিনিস দেওয়া আছে যে এ আর বি সমান সি আর ডি সমান, ঠিক আছে, এরকম 2টা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে, এরকম 2টা কি দেওয়া আছে? সমীকরণ দেওয়া আছে। 4টা বাস্তব সংখ্যা, প্রথম 2টা সমান, পরের 2টাও সমান। তাইলে এই 2টা সমীকরণই যোগ করে তুমি নতুন সমীকরণ বানাইতে পারবা। এই 2টা সমীকরণই যোগ করে তুমি নতুন সমীকরণ বানাইতে পারবা। 2টা সমীকরণই গুণ করে তুমি নতুন সমীকরণ বানাইতে পারবা। এইটা হচ্ছে অনন্যতা, এটা হচ্ছে অনন্যতা, ঠিক আছে। তাইলে ইউনিকনেস বা অনন্যতা রুল আমাদের কি বলে? আমার 2টা সমীকরণ আছে, 2 পাশ সমান, তাহলে 2টা সমীকরণই বাম পক্ষ ডান পক্ষ যোগ করে সমান দিয়ে লিখতে পারবো, বা চাইলে 2টা সমীকরণই বাম পক্ষ গুণ করব, ডান পক্ষ গুণ করব, মাঝখানে সমান দিয়ে লিখতে পারবো। এটা বাস্তব সংখ্যা আমাকে অ্যালাউ করে, ঠিক আছে, এটা বাস্তব সংখ্যা আমাকে অ্যালাউ করে, ঠিক আছে, এটা বাস্তব সংখ্যা আমাকে অ্যালাউ করে, ঠিক আছে, বাস্তব সংখ্যা আমাকে অ্যালাউ করে। তাহলে দেখছো, ছোটবেলা থেকে অসংখ্যবার আমরা এই কাজটা করে আসছি, কিন্তু কোন রুলের জন্য, ঠিক আছে, কোন রুলের বদৌলতে আমরা এই কাজটা করে আসতেছি সেইটা কিন্তু আমরা জানতাম না, ঠিক আছে, সেইটা কিন্তু আমরা জানতাম না। ওকে, নাম্বার 6, নাম্বার 6 অভেদক, ঠিক আছে, অভেদক, আইডেন্টিটি, ঠিক আছে। আমার যেহেতু 2 রকম অপারেশন আছে এখানে, যোগ আর গুণ, প্রত্যেকটারই একটা অভেদক আছে, প্রত্যেকটারই একটা অভেদক আছে, ঠিক আছে, অভেদক আছে। তাহলে অভেদক কি? দেখো, আমার যোগের একটা অভেদক আছে, ঠিক আছে, যোগের অভেদক আছে, ঠিক আছে, আরেকটা আছে হচ্ছে গুণের অভেদক, আরেকটা আছে হচ্ছে গুণের অভেদক। আছে অভেদকের কাজ কি? দেখো, যোগের অভেদক হচ্ছে এমন সংখ্যা, এমন সংখ্যা যা অন্য কোনো সংখ্যার সাথে যোগ করলে, অন্য কোনো সংখ্যার সাথে সাথে যোগ করলে আগের সংখ্যাই রয়ে যায়, ঠিক আছে, আগের সংখ্যাই রয়ে যায়, সংখ্যাই রয়ে যাবে। তাহলে এরকম সংখ্যা আসলে কি আছে বলতো? এরকম সংখ্যা আসলে কি আছে? এরকম সংখ্যা হচ্ছে শূন্য, এরকম সংখ্যা হচ্ছে শূন্য। কারণ যে কোনো বাস্তব সংখ্যার সাথে শূন্য যোগ করলে ওই যে কোনো বাস্তব সংখ্যাটাই রয়ে যায়, আগের সংখ্যাটাই রয়ে যায়। তাহলে এইটা হচ্ছে আমার যোগের অভেদক, ঠিক আছে, এইটা হচ্ছে আমার যোগের অভেদক, ঠিক আছে। আর হচ্ছে আমার গুণের অভেদক আছে, ঠিক আছে, গুণের অভেদক আছে। তাহলে গুণের অভেদকও সেম, এমন সংখ্যা, এমন সংখ্যা যা অন্য কোনো বাস্তব সংখ্যার, অন্য কোনো সংখ্যার সাথে গুণ করলে, আগেরবার যোগ করছি, ঠিক আছে, সংখ্যার সাথে গুণ করলে আগের সংখ্যাই রয়েছে, আগের সংখ্যাই রয়ে যাবে। তাইলে এমন সংখ্যা কি? মনে করে দেখো, গুণের ক্ষেত্রে
এমন সংখ্যা হচ্ছে 1, গুণের ক্ষেত্রে এমন সংখ্যা হচ্ছে 1। তাহলে যে কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে 1 রয়ে যায়। তাহলে যোগের ক্ষেত্রে এমন সংখ্যা যা যোগ করলে মান চেঞ্জ হয় না, যোগের ক্ষেত্রে এমন সংখ্যা যা যোগ করলে কি চেঞ্জ হয় না, মান চেঞ্জ হয় না, সেটা হচ্ছে যোগের অভেদক, সেটা হচ্ছে যোগের অভেদক। আর গুণের ক্ষেত্রে এমন সংখ্যা যেটা গুণ করলে মান চেঞ্জ হয় না, তাহলে সেটা কি, সেটা হচ্ছে গুণের অভেদক, মানে 1। ঠিক আছে, মানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এই অভেদকের অস্তিত্বশীলতা আমার বাস্তব সংখ্যার ক্ষেত্রে যোগ আর গুণ দুই অপারেশনেই আসলে কি আছে বলতো, অভেদক আছে। ঠিক আছে, অভেদক আছে, প্রত্যেক ক্ষেত্রে আমার কি আছে, অভেদক আছে। ঠিক আছে, আর ফাইনালি ঠিক আছে খেয়াল করো লাস্ট, আমার লাস্টেরটা আছে সেটা হচ্ছে বিপরীতক। ঠিক আছে, নাম্বার 7, এটা হচ্ছে বিপরীতক, যেটা হচ্ছে ইনভার্স। ইনভার্স, ঠিক আছে, এক্সিস্টেন্স অফ ইনভার্স, বিপরীতকের অস্তিত্বশীলতা। এখানেও সেম, যোগ আর গুণ দুইটার ক্ষেত্রে আছে। ঠিক আছে, যোগের বিপরীতক, যোগের বিপরীতক। ঠিক আছে, যোগের বিপরীতক কি, যোগের বিপরীতক হচ্ছে এমন সংখ্যা, এমন সংখ্যা, ধরো তোমার কোন একটা বাস্তব সংখ্যা আছে, কোন একটা বাস্তব সংখ্যা আছে। ঠিক আছে, কোন একটা বাস্তব সংখ্যা আছে, আমার কাছে কোন একটা কি আছে, বাস্তব সংখ্যা আছে, এর সাথে আমি আরেকটা সংখ্যা যোগ করতে চাচ্ছি যাতে যোগের অভেদক পাওয়া যায়, যাতে কি পাওয়া যায়, যোগের অভেদক পাওয়া যায়। আমার কোন সংখ্যার সাথে এমন একটা সংখ্যা আছে, অবশ্যই এমন সংখ্যা আছে যেই দুইটা যোগ করলে যোগের অভেদক চলে আসে, যোগের অভেদক চলে আসে। তাহলে সেই সংখ্যাটা কি, সেই সংখ্যাটা হচ্ছে তার যোগের বিপরীতক। সো এর জন্য মাইনাস এ, এর জন্য হচ্ছে মাইনাস এ। ঠিক আছে, এর জন্য হচ্ছে মাইনাস এ, আর এটা কি, যোগের অভেদক। ঠিক আছে, যোগের অভেদক। ঠিক আছে, অভেদক। তাহলে খেয়াল করো, যোগের বিপরীতক হচ্ছে এমন সংখ্যা। ঠিক আছে, যোগের বিপরীতক হচ্ছে এমন সংখ্যা যা মূল সংখ্যার সাথে যোগ করলে দুইটা মিলে কি হয়ে যায়, যোগের অভেদক হয়ে যায়, দুইটা মিলে হয়ে যায় যোগের অভেদক। ঠিক আছে, আচ্ছা ফাইন। তাইলে অবশ্যই আমার কি আছে, গুণের বিপরীতকও আছে, তাই না, আমার কি আছে, গুণের বিপরীতকও অবশ্যই আছে, গুণের বিপরীতক অবশ্যই আছে। তাহলে গুণের বিপরীতক আমাকে কি বলতেছে, গুণের বিপরীতক বলতেছে এমন কোন সংখ্যা অবশ্যই আছে, এমন কোন সংখ্যা অবশ্যই আছে যা মূল সংখ্যার সাথে যদি গুণ করি, মূল সংখ্যার সাথে যদি গুণ করি তাহলে গুণের অভেদক পাওয়া যাবে। তাহলে কি পাওয়া যাবে, গুণের অভেদক পাওয়া যাবে। গুণের অভেদক কত, 1, গুণের অভেদক হচ্ছে 1। তাহলে কত সেইটা, সিম্পলি উল্টায় দিলেই হয়ে যাচ্ছে, সিম্পলি উল্টাই দিলে হয়ে যাচ্ছে। তো উল্টাই দিলে হয়ে যাচ্ছে, এটা তো আমরা আগে থেকে জানি। এই যে উল্টানো যে যায়, উল্টানো যে অ্যালাউড, এইটা গুণের বিপরীতকের স্বীকার্য থেকে আসছে। কোন সংখ্যাকে যে আমরা উল্টায় দেই, ঠিক আছে, এই স্বীকার্যটা কই থেকে আসছে, এই যে গুণের বিপরীতকের স্বীকার্য থেকে আসে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে খেয়াল করো আমার গুণের বিপরীতক, আর এটা কি, এটা হচ্ছে গুণের অভেদক। ঠিক আছে, গুণের অভেদক। ঠিক আছে, এটা হচ্ছে গুণের অভেদক। তাইলে ফাইনালি আমরা এই পর্যন্ত যেই কয়টা শিখলাম, এই 7টাই হচ্ছে আমার বাস্তব সংখ্যার স্বীকার্য। খেয়াল করো, যেই 7টা আমরা শিখলাম, এই 7টাই হচ্ছে আমার বাস্তব সংখ্যার স্বীকার্য। ঠিক আছে, এই 7টাই হচ্ছে আমার বাস্তব সংখ্যার স্বীকার্য। ও আচ্ছা, এখানে ভুল লিখছি। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটা মনে করে দিছো। a × 1 = a হবে। ঠিক আছে, a × 1 = a হবে, আগের সংখ্যায় রয়ে যাবে, জাস্ট ভুলে 1 লিখে দিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো আমরা 7টা স্বীকার্য পাইলাম, সবগুলা যোগ আর গুণের ক্ষেত্রে। আমরা পাইছি হচ্ছে আবদ্ধতা, যেখানে যোগ আর গুণ করে নতুন বাস্তব সংখ্যা বানানো যায়। আমরা পাইছি বিনিময় যোগ্যতা, যেখানে জায়গা ইন্টারচেঞ্জ করা যায়। ঠিক আছে, আমরা পাইছি সংযোজন যোগ্যতা, পরের দুইটা যোগ করব না আগের দুইটা হচ্ছে যোগ বা গুণ করব, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, করা যায়, এটা চাইলে হচ্ছে করা যায়। বন্টন যোগ্যতা, গুণটাকে যোগ আর যোগের সাথে ভেঙে দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, যোগের সাথে ভেঙে দিয়ে দেওয়া যায়। ওকে, তারপরে কি পাইছি, অনন্যতা, দুইটা সমীকরণ থাকলে তারা যোগ করা যায়, গুণ করা যায়। ওকে, অভেদক, এমন সংখ্যা আছে যারা যোগ বা গুণ করলে আগেরটাই রয়ে যায়। ঠিক আছে, আর বিপরীতক,
উল্টা, ঠিক আছে, যোগের ক্ষেত্রে উল্টা আছে, গুণের ক্ষেত্রে উল্টা আছে, যাতে অভেদক চলে আসে। এই 7টা আইডেন্টিটি আমাদের লাগে, ঠিক আছে, খেয়াল করবা এই 7টা আইডেন্টিটি আমাদের কিন্তু প্রয়োজন হয়, ঠিক আছে, এই 7টা আইডেন্টিটি আমাদের খুবই প্রয়োজনীয়। তাহলে এই 7টা মনে রাখতে হবে, ঠিক আছে, কারণ এখান থেকে দিতে পারে, কতেই দিতে পারে যে আমার বাস্তব সংখ্যার অনন্যতার নিয়ম হচ্ছে অনন্যতা ব্যাখ্যা করো, বাস্তব সংখ্যার অনন্যতা ব্যাখ্যা করো, বা বাস্তব সংখ্যার বিনিময়যোগ্যতা ব্যাখ্যা করো। তাহলে ভাইয়া যেভাবে দিছে এইভাবে করে কিন্তু 2-3 লাইন বাংলাও লিখে হচ্ছে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে, 2-3 লাইন বাংলাও লিখে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তাহলে আশা করতেছি পারবো। তাহলে এই যে ভাইয়া এখানে স্লাইডে হচ্ছে লেখা আছে, তাহলে আবদ্ধতা ডান, বিনিময়যোগ্যতাও ডান, সংযোজন যোগ্যতাও ডান, বন্টন যোগ্যতাও ডান, অনন্যতা ডান, অভেদকের অস্তিত্ব ডান, বিপরীতক ডান, ঠিক আছে। তাহলে পেরে গেলাম আমরা, ঠিক আছে, পেরে গেলাম। আচ্ছা, এখন আমাদের এই কোশ্চেন, ঠিক আছে, খেয়াল করো, বিখ্যাত কোশ্চেন যেটা আমরা প্রমাণ করতে চাই যে কোন সংখ্যার সাথে শূন্য গুণ করলে শূন্য হয়, ঠিক আছে। ইন্টারেস্টিং কোশ্চেন, খেয়াল করো, কোন সংখ্যার সাথে শূন্য গুণ করলে কি হয়, শূন্য হয়, ঠিক আছে, এইটা আমাকে প্রমাণ করতে হবে। কোন সংখ্যার সাথে শূন্য গুণ করলে কি হয়, শূন্য হয়, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে আসো আমরা চেষ্টা করি যে কিভাবে আমরা প্রমাণ করব যে 5 × 0 = 0, এটা আমরা এখন প্রমাণ করব, ঠিক আছে, খুবই অদ্ভুত একটা প্রমাণ। ওকে, তাহলে আমরা প্রথমে শুরু করি। 1 হচ্ছে আমাদের একটা বাস্তব সংখ্যা, ঠিক আছে, 1 একটা বাস্তব সংখ্যা, এটা আমরা তো জানি, ঠিক আছে, 1 হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে যে কোনো বাস্তব সংখ্যায় আমাদের অবশ্যই কি অ্যালাউড বলো তো, বাস্তব সংখ্যায় কি অ্যালাউড, বাস্তব সংখ্যায় হচ্ছে আমাদের অভেদক আছে যে সেটা অ্যালাউড, ঠিক আছে, অভেদক আছে সেটা অ্যালাউড। তাহলে আমি বলতে পারি 1 + 0 = 1, 1 + 0 = 1। তাইলে এটা কোন নিয়ম অনুযায়ী আমরা বলতে পারতেছি বলো তো, এটা আমরা বলতে পারতেছি যোগের অভেদক, ঠিক আছে, যোগের অভেদক, ঠিক আছে, যোগের অভেদক দেখে 0 যেহেতু যোগের অভেদক, তার মানে 1 + 0 = কি হবে, 1 হবে, ঠিক আছে, 1 + 0 = হবে হচ্ছে 1। আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, দুই পাশেই আমি a গুণ করে দিতে পারি, দুই পাশেই আমি কি গুণ করে দিতে পারি, a গুণ করে দিতে পারি। দ্যাট মিন্স আমি এইটা লিখতে পারি a × 1 + 0 a × 1। এটা আমি কেমনে লিখলাম বলো তো, এটা কিভাবে লিখলাম, কোন রুল অনুযায়ী লিখলাম, খেয়াল করে দেখো, আমি আসলে দুইটা সমীকরণ গুণ করছি, কোন দুইটা সমীকরণ, 1 + 0 = 1 আর a = a, এই দুইটা সমীকরণ গুণ করে দিছি, এই দুইটা সমীকরণ কি করে দিছি, গুণ করে দিছি। তাহলে এটা কোন রুল, দেখো আমরা ফিরে চলে আসি, এটা কোন রুল, দেখো দুইটা সমীকরণ গুণ করা যায় যে, এটা হচ্ছে অনন্যতা, এটা হচ্ছে কি অনন্যতা। তাইলে আমরা পাশে সাইড নোট দিব, ঠিক আছে, কোন পাওয়ারে আমরা এই কাজটা করছি, আমরা অনন্যতার পাওয়ারে এই কাজটা করছি, ঠিক আছে। তাইলে আমরা যেহেতু বাস্তব সংখ্যা অনন্যতা ফলো করে, তাই আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, পরের লাইন, এখন এই এটা, এই যে a যে গুণ করছি, এটা দুইটার মধ্যে বন্টন করে দিতে পারবো, দুইটার মধ্যে কি করে দিতে পারবো, বন্টন করে দিতে পারবো। তাহলে কি লেখা যায়, a × 1 + a × 0 = a × 1। তাহলে আমরা কি করে দিলাম, আমরা বন্টন করে দিলাম, ঠিক আছে, বন্টন যোগ্যতা, ঠিক আছে, খেয়াল করো, আমরা কি করে দিলাম, আমরা বন্টন করে দিলাম। তাইলে বন্টন যোগ্যতা, ঠিক আছে, আমরা কি করে দিলাম, বন্টন যোগ্যতা, ঠিক আছে, বন্টন করে দিলাম। ওকে, ফাইন। আচ্ছা, এখন একটু গুণটুন করি, ঠিক আছে, এখন আমরা একটু গুণটুন করি। তাইলে কোন সংখ্যার সাথে 1 গুণ করলে ওই সংখ্যাটাই রয়ে যায়, ঠিক আছে, ওই সংখ্যাটাই রয়ে যায়। তাহলে এটা কি, এটা হচ্ছে গুণের অভেদকের নিয়ম, এটা হচ্ছে আমার গুণের অভেদকের নিয়ম, ঠিক আছে, গুণের অভেদক, ঠিক আছে, গুণের অভেদক, এটার নিয়ম হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, এখন এই এটাকে তো সরাইতে হবে, তাহলে দুই পাশে আমি আবার কিছু একটা যোগ করি, কোনটা যোগ করব, দেখো আমার কাছে আরেকটা সমীকরণ আছে, -a = -a,
মাইনাস এ ইকুয়াল টু মাইনাস এ। তাহলে এই সমীকরণটা আগেরটার সাথে যোগ করতে পারি, দুইটাই তো সমীকরণ, উপরেরটা একটা সমীকরণ নিচেরটাও একটা সমীকরণ। তাইলে উপরেরটার সাথে নিচেরটা যোগ করতেছি, উপরেরটার সাথে নিচেরটা যোগ করতেছি, তাহলে কি আসে? তাহলে আসে হচ্ছে এরকম মাইনাস এ প্লাস এ প্লাস এ ডট জিরো ইকুয়াল টু মাইনাস এ প্লাস এ প্লাস এ, শুধু এই পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা আবার অনন্যতা অ্যাপ্লাই করলাম। দেখো আমরা দুইটা সমীকরণ যোগ করছি, ঠিক আছে, দুইটা সমীকরণ যোগ করছি, তাইলে আমরা অনন্যতা বিধি অ্যাপ্লাই করছি। ঠিক আছে, আমরা কি অ্যাপ্লাই করছি? অনন্যতা বিধি অ্যাপ্লাই করছি। ঠিক আছে, অনন্যতা বিধি অ্যাপ্লাই করছি। আচ্ছা এখন মজার ব্যাপার দেখো, এখন মজার ব্যাপার, আগে তো এই দুইটা যোগ হইতো, আগে আমার এই দুইটা যোগ ছিল, আমি থার্ড একটা যোগ করছি। ঠিক আছে, থার্ড একটা যোগ করছি, আর এখানে নতুন করে হচ্ছে আসছে। আচ্ছা এখন লাস্টের দুইটা যোগ না করে আমি ফার্স্টের দুইটা যোগ করতে পারি না? লাস্টের দুইটা যোগ না করে আমি কিন্তু কি করতে পারি বলতো? ফার্স্টের দুইটা যোগ করতে পারি। দ্যাট মিন্স কি হলো এটা? হ্যাঁ, দ্যাট মিন্স খেয়াল করো, আমি এরকম লিখতে পারি। ঠিক আছে, দ্যাট মিন্স আমি এরকম লিখতে পারি মাইনাস এ প্লাস এ, কই গেল? হ্যাঁ, আমি এরকম লিখতে পারি প্লাস জিরো, আর এখানে অ্যাজ ইউজুয়াল মাইনাস এ প্লাস অ্যাজ ইউজুয়াল। তাহলে কি করলাম? লাস্টের দুইটা আগে আমার যোগ করার কথা ছিল, এটা না করে আমি ফার্স্টের দুইটা যোগ করলাম। এটা কোন রুল ছিল? দেখো এটা সংযোজন যোগ্যতা ছিল, তাই না? একটু মনে করে দেখো, এই যে সংযোজন যোগ্যতা, লাস্টের দুইটা যোগ না করে আমি ফার্স্টের দুইটা যোগ করতে পারি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাসোসিয়েটিভ রুল বা সংযোজন যোগ্যতা। ঠিক আছে, এইটা হচ্ছে আমার সংযোজন যোগ্যতা, সংযোজন যোগ্যতা। ঠিক আছে, আচ্ছা এখন এই দুইটা দিয়ে যোগ করব, কোন সংখ্যা আর তার নেগেটিভ যোগ করলে কত হয়? শূন্য হয়, যোগের অভেদক হয়। ঠিক আছে, কোন সংখ্যা আর তার নেগেটিভ যোগ করলে কি আসে? শূন্য আসে। ঠিক আছে, যোগ করলে কি আসে? শূন্য আসে। এইটা কোন রুল? কে আমাকে বলে দিছে যে কোন সংখ্যার সাথে তার হচ্ছে নেগেটিভ যোগ করলে শূন্য আসবে? এটা হচ্ছে যোগের বিপরীতক, এইটা আমাকে বলে দিছে হচ্ছে যোগের বিপরীতক। ঠিক আছে, যোগের বিপরীতক। ঠিক আছে, যোগের বিপরীতক রুলের মাধ্যমে আমি জানি, ঠিক আছে, যোগের বিপরীতক রুলের মাধ্যমে আমি জানি কোন সংখ্যার সাথে তার নেগেটিভটা যোগ করলে কি আসে? শূন্য আসে। আচ্ছা, আর ফাইনালি কোন সংখ্যার সাথে শূন্য যোগ করলে কি থাকে? আগেরটাই রয়ে যায়। কোন সংখ্যার সাথে শূন্য যোগ করলে আগেরটাই রয়ে যায়, তাহলে আমার আগেরটা কি? a * 0 রয়ে যাবে। এটা কোন রুলের মাধ্যমে জানি? এটা আমরা জানি হচ্ছে যোগের অভেদকের মাধ্যমে। ঠিক আছে, এটা আমরা জানি হচ্ছে যোগের অভেদক, এইটার মাধ্যমে। ঠিক আছে, যোগের অভেদক এটার মাধ্যমে। তাইলে 1 2 3 4 5 6 7 8 9 9 লাইনে আমরা প্রমাণ করলাম কোন সংখ্যার সাথে শূন্য গুণ করলে শূন্য আসে, কোন সংখ্যার সাথে শূন্য গুণ করলে শূন্য আসে। ঠিক আছে, জীবনে প্রথম তোমরা একটা আজীব অঙ্ক করলা। ঠিক আছে, যে ভাই এতদিন ধরে যেই জিনিসটাকে আমরা সত্যি জানতাম সেটা তো আমরা ধরে নিছি যে সত্যি, তাই না? সেটা তো আমরা কি করে নিছি বলো? সত্যি ধরে নিছি, বাট ওইটা আমাকে প্রমাণ করে নিতে হয়েছে। ঠিক আছে, ওইটা আমাকে প্রমাণ করে নিতে হয়েছে। ধরো এখানে সাইড নোটটা অন্য কালারে দিয়ে দেই, তাইলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। ওকে ফাইন, তাইলে এই হচ্ছে আমার প্রমাণ। ঠিক আছে, কোন সংখ্যার সাথে শূন্য গুণ করলে যে শূন্য হয়। ঠিক আছে, কোন সংখ্যার সাথে শূন্য গুণ করলে যে কি হয় বলতো? শূন্য হয়, সেটা প্রমাণ হচ্ছে এইটা, সেটার প্রমাণ হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার রিক্যাপ করি। ঠিক আছে, রিক্যাপ করি। এবং এই কারণে এই চ্যাপ্টারে এই প্রমাণগুলোর মধ্যে অবশ্যই খেয়াল রাখবা, এই চ্যাপ্টারে এই প্রমাণগুলোর ক্ষেত্রে, এই চ্যাপ্টারে এই প্রমাণগুলোর ক্ষেত্রে আমার কিন্তু অবশ্যই কোন লাইনে আমি কি করতেছি সেটা এরকম সাইড নোটে বলে দেওয়া লাগবে। সেইটা অবশ্যই কি করতে হবে বলতো? সাইড নোটে বলে দিতে হবে। ঠিক আছে, সেটা অবশ্যই
সাইড নোটে আমরা বলে দিব, ঠিক আছে, সেটা অবশ্যই সাইড নোটে আমরা বলে দিব। তাহলে এটা একটু রিক্যাপ করি, ঠিক আছে, এটা একটু রিক্যাপ করি। আমরা কিভাবে শুরু করছিলাম? আমরা শুরু করছিলাম হচ্ছে এক হচ্ছে বাস্তব সংখ্যা, সেটা দিয়ে, খেয়াল করো, আমরা শুরু করছিলাম এক হচ্ছে বাস্তব সংখ্যা সেটা দিয়ে। তারপরে আমরা যোগের অভেদক হচ্ছে অ্যাপ্লাই করছি, যোগের অভেদক অ্যাপ্লাই করছি যে এর সাথে শূন্য যোগ করলে একই থাকে। দেন দুই পাশে আমি নতুন একটা সমীকরণ গুণ করছি, সেই সমীকরণটা কি? এ ইকুয়াল টু এ, সেই সমীকরণটা হচ্ছে এ ইকুয়াল টু এ। তাহলে এইটার সাথে গুণ করে দিছি, তাহলে বাম পাশ গুণ হবে, ডান পাশ গুণ হবে, হইছে। এবং এইটা কোন রুলের পাওয়ারে আমরা করছি? অনন্যতা রুলের পাওয়ারে করছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই এ গুণ যেটা, এটাকে এই দুইটার মধ্যে বন্টন করে দিছি, সো বন্টন যোগ্যতা, সো কি বন্টন যোগ্যতা, সো a ইন্টু ওয়ান ইকুয়াল টু a ইন্টু জিরো, মানে প্লাস a ইন্টু জিরো, ঠিক আছে, এইভাবে ভেঙে দিছি। আচ্ছা, এর সাথে ওয়ান গুণ করলে যে এ থাকে, এর সাথে ওয়ান গুণ করলে যে এ থাকে, এটা আমরা জানি গুণের অভেদক থেকে। এটা আমরা কিসের থেকে জানি? গুণের অভেদক থেকে জানি, ঠিক আছে। সো এ ইন্টু ওয়ানের জায়গায় আমরা লিখতে পারছি হচ্ছে এ ইন্টু ওয়ানের জায়গায় লিখতে পারছি এ, এই যে এখানেও লিখতে পারছি এ ইন্টু ওয়ানের জায়গায় আমরা লিখতে পারছি কি বলতো? এ লিখতে পারছি, ঠিক আছে, এ লিখতে পারছি। আচ্ছা, এখন আমি নতুন একটা সমীকরণ চিন্তা করছি যে মাইনাস এ ইকুয়াল টু মাইনাস এ, এইটা আমি আমার এক্সিস্টিং যে সমীকরণ এটার সাথে আমি যোগ করছি, নতুন সমীকরণ কি করছি? যোগ করছি। তাহলে নতুন সমীকরণ যখন যোগ বা গুণ করি, সেটা কোন রুল ছিল? সেটা অনন্যতা রুল ছিল। সেটা কোন রুল ছিল? অনন্যতা রুল ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমার যোগ করার কথা ছিল আগে কোনটা বলো তো? আমি অলরেডি এই যোগটা নিয়ে বসেছিলাম, নতুন একটা যোগ করছি। সো নতুন যোগটা তো করব পরে, আমার আগে যেটা নিয়ে বসেছিলাম সেটা আমার করার কথা, সো এইটা আমার করার কথা, এটা নতুন আসছে। বা সেটা না করে, আমি আগেরটা না করে প্রথম দুইটা যোগ করতে চাই, এটা কি অ্যালাউড? এটা অ্যালাউড, হ্যাঁ, সংযোজন যোগ্যতা রুলের মাধ্যমে এটা অ্যালাউড। যে লাস্টের দুইটা আগে আমি যোগ করতে চাইছিলাম, সমস্যা নেই, আমি ফার্স্টের দুইটা যোগ করতে চাই, করা যাবে, সমস্যা নেই। তো ব্র্যাকেটটা এখান থেকে ফার্স্টের দুইটাই নিয়ে আসলাম। এখন দেখলাম এর সাথে তার উল্টাটা আছে, তার কি আছে? উল্টাটা আছে, যোগের ক্ষেত্রে উল্টাটা আছে। সো যোগের বিপরীতক আমাদের কি বলে? যোগের বিপরীতক বলে এই দুইটা মিলে জিরো হয়ে যাবে, এই দুইটা মিলে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে এই দুইটা মিলেও জিরো হয়ে যাবে, সেম জিনিস। তারপরে কি? আমার একটা সংখ্যা আছে যার সাথে শূন্য যোগ করতে হচ্ছে, একটা সংখ্যা আছে যার সাথে কি করতে হচ্ছে? শূন্য যোগ করতে হচ্ছে। তাহলে কোন সংখ্যার সাথে শূন্য যোগ করলে যোগের অভেদকের নিয়ম অনুযায়ী ওই সংখ্যাটাই রয়েছে, তাহলে ওই সংখ্যাটাই রেখে দিলাম। আর এই পাশে তো আমার জিরো আছে, আগের থেকেই ছিল, তার মানে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, তাহলে দেখছো যে জীবনে কত আজীব জিনিস করতে হচ্ছে। খেয়াল করে দেখো, জীবনে কত আজীব জিনিস করতে হচ্ছে, যে কোনো সংখ্যার সাথে শূন্য গুণ থাকলে আমরা যে এর আগে ধাপ করে বসায় দিতাম যে 5 ইন্টু শূন্য ইকুয়াল টু, ভাই খুশি হয়ে গেছি, শূন্য হয়ে গেছে। খুশি হওয়ার আগে এখানে আসলে এরকম 8-9 লাইনের অঙ্ক ছিল, খুশি হওয়ার আগে এখানে 8-9 লাইনের অঙ্ক ছিল, ওইটা আসলে স্কিপ করে আমরা একবারে লিখে দিচ্ছি যে কোন সংখ্যা ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, ঠিক আছে, কোন সংখ্যা ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে দেখো এই অঙ্কটা পারবো কিনা, ঠিক আছে, এই অঙ্কটা পারবো কিনা। এবং এই অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আমাদের এই সাইড নোটগুলো মনে রাখা, ঠিক আছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আমাদের এই সাইড নোটগুলো মনে রাখা, ঠিক আছে, সাইড নোটগুলো মনে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ঠিক আছে, সাইড নোটগুলা মনে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ঠিক আছে। তাহলে দেখো আমরা পারবো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে, এই জিনিসটা জরুরি, এই অঙ্কটা বুঝছি কিনা, কারণ এইটা না বুঝলে পরের অঙ্কগুলো আগে আসলে লাভ নেই, ঠিক আছে। কেন কোন রুল অ্যাপ্লাই করছি, কোন লজিকে চিন্তা করছি, এই জিনিসগুলা পারাটা জরুরি, ঠিক আছে। রুল বলতেছো যে ভাইয়া এইখানে এই অধ্যায় শেষ হইতে কয়টা ক্লাস লাগবে? আচ্ছা, আমরা 2টা ক্লাস নিব ঠিক করছিলাম, বাট আমি পরে চিন্তা করছি যে তোমাদের একটা ক্লাস বাড়াই নিব, কারণ এখানে আসলে একটু ভেঙে ভেঙে ডিপলি বোঝানোর জন্য আসলে 3টা ক্লাস লাগবে, ঠিক আছে। 2টা ক্লাসে শেষ করা যাইতো, বাট না, আমি 3টা ক্লাসে নিব ইনশাল্লাহ, ঠিক আছে, 3টা ক্লাসে নিব এইটা। সো আজকে একটা, কালকে একটা, মানে এই 2টা ফ্রি থাকবে, আর পরে আরেকটা চলে যাবে আমার 3rd ক্লাস। তাইলে আমাকে একটু জানাও যে এটা আমরা বুঝতে পারছি কিনা, ঠিক আছে, আমাকে একটু জানাও যে এটা আমরা বুঝতে পারছি কিনা, ঠিক আছে। আমাদের ওয়েব অ্যাপে যারা আছো, ঠিক আছে, ওরাও জানাও, আর ফেসবুক আর ইউটিউবে যারা আছো তারাও জানাইতে পারো যে ভাইয়া a ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি, এটা আমাকে জানাতে পারো, ঠিক আছে, এটা আমাকে জানাতে পারো, ওকে, এটা আমাকে
এখনই জানাইতে পারো। গুড, তুর্য বলছে ক্লিয়ার। আর রুহুল বলতেছিল যে 25 তারিখে পরীক্ষা। হ্যাঁ, ওই যে রুহুলের জন্যই মেইনলি, ঠিক আছে, আমাদের ও হচ্ছে মডিউল 2 তে ছিল, ও বলতেছিল যে ভাইয়া বাস্তব সংখ্যাটা আগে করাইলে ভালো হয়, ওর পরীক্ষা আছে এই জন্য। তো মেইনলি ওদের কথা, তোমাদের যাদের হচ্ছে অনেকেরই হচ্ছে বাস্তব সংখ্যা আসলে শুরুতে থাকবে, ঠিক আছে, সেই জন্যই আসলে এটাও আরেকটা রিজন আমি যে বলতেছিলাম যে আমি বাস্তব সংখ্যা পড়াবো, যে এটা বলতেছিলাম। ঠিক আছে, বাকিরাও ক্লিয়ার, বাকিরাও ক্লিয়ার বলতেছো, ঠিক আছে, বাকিরাও ক্লিয়ার বলতেছো, ঠিক আছে, অল ক্লিয়ার, গুড। এই যে এখানে শায়লা আছে আমাদের ইউটিউবে, ওকে। আর আমাকে বলতেছে ভাই ক্লাসের পিডিএফ কোথায় পাবো? আমরা হচ্ছে ফ্রি ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। সো তোমরা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন দিয়ে দিতে পারো। টেলিগ্রাম গ্রুপে উৎকর্ষ এইচএসসি 2026 এটা লিখলে কিন্তু টেলিগ্রাম গ্রুপ চলে আসবে, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপ চলে আসবে, ওকে। আচ্ছা, ওকে, নেক্সটে কি আছে? আমাদের একটা লেসন আছে, দেখো এখানে একটা লেসন আছে। তাহলে এখানে কি বলতেছি খেয়াল করে দেখো, যে এই সবুজটা হচ্ছে অনেক কাজ, ঠিক আছে, অনেক কাজ বা অনেক পরিশ্রম করছে, আমি পরিশ্রম করতেছি করতেছি করতেছি, ঠিক আছে, করে যখনই বার্ন আউট হয়ে গেছে, মানে আমি প্রায় শেষ, ঠিক আছে, আমি প্রায় শেষ, একেবারে আর নাই, আমার দেওয়া সম্ভব না, ঠিক আছে, তারপরে লালটা হচ্ছে রেস্ট নিচ্ছি। তো এইটা আসলে সাজেস্টেড না, কারণ তুমি বার্ন আউট হওয়ার পর তখন হচ্ছে আবার রিকভার করতে বেশি রেস্ট নেওয়ার প্রয়োজন, তখন আবার একেবারে রিস্টার্ট করে হচ্ছে নিয়ে আসাতে ভালো দেখা যাচ্ছে না। এটা ব্যাক ক্যামেরা একটু ইয়া করেন, ভালো দেখা যাচ্ছে না। তো যেটা বলতেছিলাম যে অনেক পরিশ্রম করে, ঠিক আছে, আমি একবারে নিজের হচ্ছে সর্বোচ্চটা দিতে দিতে এমন টাইমে হচ্ছে চলে গেলাম, যেখানে চলে গেলাম যে যেখানে আমার আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, আমি শেষ পুরা। এইভাবে না করে আমি যদি জিনিসটা এরকম করি, একটা নির্দিষ্ট টাইমের পর একটা শর্ট ব্রেক নিলাম, একটা নির্দিষ্ট টাইমের পর শর্ট ব্রেক নিলাম, তাহলে এরকম শর্ট ব্রেক নিতে নিতে আসলে কিন্তু আর বার্ন আউটটা হয় না, ঠিক আছে, বার্ন আউটটা হয় না যে আমি একেবারে হচ্ছে অসুস্থ হয়ে শেষ হয়ে যাচ্ছি, এইটা আর হয় না। তো এইটা কিন্তু সাজেস্টেড, ঠিক আছে। তো ওই যে আমি একবারে পড়ে আজকে হচ্ছে 8 ঘন্টা টানা পড়ে হচ্ছে ফাটাই দিব না, এটা সাজেস্টেড না। এর চেয়ে তুমি 2 ঘন্টা পড়ো, 2 ঘন্টা পরে 10 মিনিট রেস্ট নাও, তারপর আবার 2 ঘন্টা পড়ো, পরে 10 মিনিট রেস্ট নাও। এই যে কন্টিনিউয়াস হচ্ছে ছোট ছোট ব্রেক নেওয়া, ঠিক আছে, কন্টিনিউয়াস ছোট ছোট ব্রেক নেওয়া, ছোট ছোট ব্রেক নিয়েই আসলে আমরা কি করতে পারবো বলতো, আসলে লঙ্গার টাইম হচ্ছে কাজ করতে পারবো, বেশি প্রোডাক্টিভ হতে পারবো, ঠিক আছে, লঙ্গার টাইম হচ্ছে কাজ করতে পারবো, বেশি প্রোডাক্টিভ হতে পারবো, ঠিক আছে। তাহলে আশা করতেছি এই লেসনটা আমাদের জীবনে কাজে দিবে, ঠিক আছে, আশা করতেছি এই লেসনটা আমাদের জীবনে কাজে দিবে। তো তারপরে আমাদের ছিল হচ্ছে আমরা বাস্তব সংখ্যার যে স্বীকার্যের পাঠ শেষ করে, স্বীকার্যের পাঠ শেষ করে অসমতার পাঠ শুরু করতাম। তারপরে কি করতাম দেখো, এই যে অসমতার অংশ ছিল আমাদের, তারপরে ব্যবধি একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে, ব্যবধি। সেটের ক্ষেত্রে তো আমরা হচ্ছে ওই যে আমাদের তালিকা পদ্ধতি আমরা শিখছিলাম, বাট অনেকগুলা সংখ্যাকে একবারে কিভাবে হচ্ছে সেটের মধ্যে নিয়ে আসা যায় সেটা ছিল হচ্ছে ব্যবধিতে। সো ব্যবধি নিয়ে আমাদের কিছু পাঠ ছিল, ঠিক আছে, তারপরে সীমিত অসীমিত সেট আমাদের সম্পূর্ণতা স্বীকার্য ছিল, তারপর আমার কিছু অঙ্ক ছিল, ঠিক আছে, এইটা দিয়ে আজকে আমরা শেষ করব ঠিক করছিলাম, বাট আজকে আর আগাবো না, যেহেতু আজকে ব্রেক দেই নেই, একেবারে 1.5 ঘন্টা পড়াই ফেলছি, যেহেতু ব্রেক দেই নেই, আমরা এই পার্ট থেকে হচ্ছে নেক্সট দিন ইনশাল্লাহ শুরু করব। তাহলে লেসন হচ্ছে আমরা এই পর্যন্ত আসছিলাম, তাহলে এইখান থেকে আমরা আসলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ শুরু করব, ঠিক আছে, নেক্সট ক্লাস আমরা এইখান থেকে শুরু করব ইনশাল্লাহ, ঠিক আছে, আগামীকাল ইনশাল্লাহ আমরা এখান থেকে শুরু করব। আমরা অসমতা দেখব, ব্যবধি দেখব, তারপরে পরম মানেরও কিছু অংশ দেখব ইনশাল্লাহ, ঠিক আছে, পরম মানেরও কিছু অংশ দেখব। আর শেষের দিকে আমার অসমতার গ্রাফ নিয়ে কিছু জিনিস আসছে, ঠিক আছে, শেষের দিকে অসমতার গ্রাফ নিয়ে কিছু আছে। ভাইয়া সাইড চেঞ্জ করলেন না কেন? এ করলেই তো 0 হয়ে যায়। এই যে সাইড চেঞ্জ করা যায়, ঠিক আছে, সাইড চেঞ্জ যে করা যায় এটাই তো ওই যে অনন্যতার নিয়ম দিয়ে হচ্ছে করতেছি, ঠিক আছে, সাইড চেঞ্জ করাটাই আমরা তো ওটা শর্টকাট বানাই ফেলছি যে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসতে পারি, বাট অ্যাকচুয়াল রুলটা হচ্ছে অনন্যতা, অ্যাকচুয়াল রুল হচ্ছে অনন্যতা, যে দুই পাশে মাইনাসটা হচ্ছে যোগ করা, মাইনাসটা হচ্ছে যোগ করা, ঠিক আছে। সো সাইড চেঞ্জ করা বলে আসলে আমরা নিজেদের সুবিধার জন্য ওইভাবে কি করছি, আমরা বানাই নিছি, বাট ওইটা অ্যাকচুয়াল রুল না, অ্যাকচুয়াল রুল হচ্ছে অনন্যতা, ঠিক আছে, অ্যাকচুয়াল রুল হচ্ছে অনন্যতা। সো ঠিক আছে, আমরা এই অসমতার অংশ থেকে হচ্ছে নেক্সট দিনে শুরু করব, ঠিক আছে, নেক্সট ক্লাসে শুরু করব। তাইলে আজকে আমরা এই পর্যন্ত রাখতে পারি, ঠিক আছে। সো আমরা অধ্যায় 1 শুরু করলাম, আমাদের মডিউল 3 শুরু হয়ে গেল, ঠিক আছে, মডিউল 3 শুরু হয়ে গেল। আবার মনে করাই দেই, ফ্রি ক্লাস শেষে তোমরা কিন্তু ক্লাসের টপিকের উপর তোমাদের হাতে লেখা লেকচার যেটা, সেটা কিন্তু অবশ্যই আমাদের উৎকর্ষ পরিবার গ্রুপে জমা দিবা, #উৎকর্ষ আর হচ্ছে HSC 26 মডিউল 3
_নোট শেয়ারিং, ঠিক আছে, এটা লিখে জমা দিবা। আর একটা ব্যাপার, লাইভ ক্লাস সর্বোচ্চ শেয়ার ও মেনশনকারীর জন্য থাকতেছে হচ্ছে উৎকর্ষের কাস্টমাইজড ব্যাগ, আর হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ শেয়ার ও মেনশনকারী পাবে হচ্ছে উৎকর্ষের টি শার্ট। তাহলে এই সুযোগও মিস করো না, ঠিক আছে, সর্বোচ্চ শেয়ার করো, সর্বোচ্চ লাইকও দিও, তাইলে হচ্ছে হবে মানে সর্বোচ্চ শেয়ার আর মেনশন, সরি লাইক না, ঠিক আছে, সর্বোচ্চ শেয়ার আর হচ্ছে মেনশন, ঠিক আছে। ওকে, তাইলে আজকে আমরা রাখতে পারি। শুক্রবার সকালে 1.5 ঘন্টা টানা ক্লাস হইলো, ভালো হইলো। এখন খাওয়া দাওয়া করে নাও, পরের ক্লাসটা তোমাদের হচ্ছে কিছুক্ষণ পরেই হচ্ছে ইনশাল্লাহ, ঠিক আছে। তো সেকেন্ড ক্লাসের জন্য অপেক্ষা করো। সে পর্যন্ত ভাইয়া বিদায় নিচ্ছি, কালকে ইনশাল্লাহ দেখা হবে, ঠিক আছে, কালকে ইনশাল্লাহ দেখা হবে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।